আচ্ছা। আমরা আগের দিন যে অবধি পড়েছিলাম আমরা সাউন্ড নিয়ে পড়ছিলাম, এবং আগের দিন যে অবধি আমরা পড়েছিলাম সেটা হচ্ছে প্রতিধ্বনি। এবং প্রতিধ্বনি কখন শোনা যাবে কখন যাবে না, মানে মূল যেটা টপিক আমরা পড়ছিলাম সেটা হচ্ছে শব্দের প্রতিফলন। শব্দ কোনো একটা আলোর মতোই কোনো একটা সার্ফেস থেকে ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসতে পারে। এবং সেই সংক্রান্ত প্রতিফলনের সূত্র পড়েছিলাম যে আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে আহ আপতন বিন্দুতে আপতিত শব্দ, প্রতিফলিত শব্দ এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই তলে থাকবে। সেখান থেকে আমরা প্রতিধ্বনি পড়েছিলাম যে যখন এরকম দূরের কোনো সারফেস থাকে, কোনো তল থাকে যেখানে শব্দ ধাক্কা খেয়ে আবার ফিরে আসতে পারে, তখন আমরা সেই শব্দটাকে দ্বিতীয়বার, দুবার বা তিনবার শুনতে পাই। এবং সেক্ষেত্রে আমরা শ্রুতি নির্বন্ধের কনসেপ্ট বলেছিলাম যে মানুষের কান দুটো শব্দ যদি খুব তাড়াতাড়ি পরপর চলে আসে তাহলে তাদেরকে ডিস্টিংগুইশ করতে পারে না, আলাদা পৃথক করতে পারে না। সেক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে এই শ্রুতি নির্বন্ধ টাইমটা, যে টাইমটার ফারাক দরকার দুটো শব্দকে আলাদা আলাদা করে বুঝতে হলে, এটা মানুষের ক্ষেত্রে 0.1 সেকেন্ড। এবং শব্দ যে গতিবেগে ট্রাভেল করে তাহলে 0.1 সেকেন্ড অতিক্রম করতে শব্দের কতটা দূরত্ব যেতে হবে 0.1 সেকেন্ড টাইম পেরোতে, সেখান থেকে আমরা প্রতিধ্বনি শুনতে কতটা দূরত্বের দরকার অন্তত, যে বলছে আর যেখানে যেই তলে রিফ্লেক্ট হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, সেটা আমরা পড়েছিলাম। এই প্রতিধ্বনি ব্যবহার করেই আহ কয়েকটা তার অ্যাপ্লিকেশন, সেটা আমরা আজকে দেখবো। তার মধ্যে 1 নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে সমুদ্র তলের গভীরতা নির্ণয়। তাহলে কিছু বলছিস কি? হ্যাঁ, পরীক্ষার সিলেবাস বলে দিয়েছি। আচ্ছা, কি সিলেবাস? ফাইনাল পরীক্ষার সিলেবাস কি? হ্যাঁ, বলতে পেলাম না। ফাইনাল সিলেবাস কি? কেটে কেটে আসছে। বলতে না, তোর ব্যাকগ্রাউন্ডে কি আওয়াজ হচ্ছে সেটার কারণ একটা, যাই হোক, ফাইনাল পরীক্ষার সিলেবাস কি সেটা জানতে চাইছি। ওই ফার্স্ট চ্যাপ্টারটা বাদে সবার। মানে পরিমাপ বাদ দিয়ে? হ্যাঁ। যে ওটাই আমরা রিভাইজ করছিলাম এতদিন ধরে। হ্যাঁ, আমি ওটাই বলছি, ওটা রিভাইজ করা হয়ে গেছে, আর ওটাই বাদ দিয়ে দিই। ঠিক আছে, ঠিক আছে, কোনো নলেজ তো খারাপ যায় না। ঠিক আছে, বেশ। আমরা প্রতিধ্বনির অ্যাপ্লিকেশন পড়ছিলাম, তাহলে প্রয়োগ প্রতিধ্বনির প্রয়োগ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সমুদ্র তলের গভীরতা নির্ণয়। তাহলে কি করা হয় সেক্ষেত্রে? সেক্ষেত্রে যেটা করা হয় যে ধর একটা জাহাজ রয়েছে, বড় কোনো জাহাজ জাতীয় কিছু হলেই হবে। আর এইখানে জল রয়েছে, এরপরে সবটাই জল। আচ্ছা, এবার কি করা হয়? এবার এইখানে একটু ভালো করে দেখানো যাক। এবার এইখানে কোনো একটা শব্দের উৎস রয়েছে, তাহলে এটাকে আমরা বলবো উৎস। আর এইখানে কোনো একটা শব্দের ডিটেক্টর রয়েছে, যে শব্দকে ডিটেক্ট করতে পারে। বাংলা কি হবে? উম শ্রবণ যন্ত্র। শ্রবণ যন্ত্র। তাহলে এবার বোঝার চেষ্টা কর যে এখান থেকে যদি আমি শব্দ তৈরি করি শব্দের উৎস থেকে, তাহলে শব্দ ডিরেক্টলি শ্রবণ যন্ত্রে যেতে পারে। আর শব্দ কিভাবে যেতে পারে? যদি সমুদ্র তলটা এখানে থাকে, যদি এটা সমুদ্র তল হয়, তাহলে শব্দ এইখানে প্রতিফলিত হয়ে এখানে যেতে পারে। এটা একটা রাস্তা। তাহলে এইখানে শব্দ অন্তত দুবার পৌঁছবে, একটা ডিরেক্টলি এই পথে, আর একটা এই পথে প্রতিফলিত হয়, বা প্রতিধ্বনি হিসেবে পৌঁছবে এখানে। তাহলে আমরা সেটা আঁকার চেষ্টা করি। তাহলে আম, আচ্ছা, হ্যাঁ, তাহলে ধর শব্দ প্রথমে আগে ঠিক করতে হবে এটা একটু। হুম। তাহলে ধর এইটা আমার এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। ঠিক আছে, আমাকে কি মাপতে হবে, আমি কি বার করতে চাইছি? আমি বার করতে চাইছি এই গভীরতাটা, এই গভীরতাটা বার করতে চাইছি। এটা হচ্ছে আমার গভীরতা। গভীরতা। আচ্ছা। আম,
আচ্ছা, অলরেডি আমার উৎসটা আমি ধরে নিচ্ছি। আচ্ছা, ওটা পরে দেখছি আমি, পরে বলছি ওটা, যাই হোক। তাহলে এবার মানে আমার কি লাগবে, ধর মানে আমাকে আমাকে কি কি বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এরকম জানা আছে, 1 নম্বর, জলে শব্দের গতিবেগ, সেটা সমান সমান ধর ভি, ধর মিটার পার সেকেন্ডে ধরছি আমি, মিটার পার সেকেন্ড। 2 নম্বর কি বলে দিয়েছে, এ উৎস থেকে শব্দ উৎপন্ন করলে এটি T1 সময় বাদে বি বিন্দুতে সরাসরি পৌঁছয়, এবং T2 সময় বাদে সমুদ্রতল থেকে প্রতিফলিত হয়ে তার প্রতিধ্বনি পৌঁছয়। এইটুকু আমার ইনফরমেশন দরকার আছে। তাহলে আমি কি করব, আমাকে জলে সাউন্ডের গতিবেগ জানতে হবে, শব্দের গতিবেগ। এখান থেকে আমি শব্দ তৈরি করব, আমি দেখব কতক্ষণ বাদে এটা এখানে পৌঁছচ্ছে প্রথমবার ডিরেক্টলি, আর কতক্ষণ বাদে সমুদ্রতল থেকে ধাক্কা খেয়ে তারপরে পৌঁছচ্ছে। আমি বুঝবো কি করে? অবশ্যই এই দূরত্বটা জেনারেলি অনেক কম হয়, ফলে প্রথম যেটা পৌঁছবে সেটা ডিরেক্ট সাউন্ডে পৌঁছবে। আর সমুদ্রতল অনেক গভীর হবে বলে দ্বিতীয় যে সাউন্ডটা পৌঁছবে সেটা হচ্ছে প্রতিধ্বনি হিসেবে পৌঁছবে। তাহলে এখানে শব্দ পাঠিয়ে আমাকে স্টপওয়াচ অন করতে হবে। যেই মোমেন্টে এখানে পৌঁছবে সেটা আমি নোট করবো, ধর এইখানে পৌঁছতে লাগলো 5 সেকেন্ড, এটা নোট করে নিলাম যে তাহলে T1টা হলো আমার 5 সেকেন্ড। আমি তো স্টপওয়াচ বন্ধ করে নিই দেখো। এবার এইখানে ধাক্কা খেয়ে আবার শব্দটা পৌঁছলো, ধর এটা হচ্ছে 12 সেকেন্ড, তাহলে T2টা হবে আমার 12 সেকেন্ড। তাহলে এখান থেকে শব্দ তৈরি করার পর কতক্ষণ বাদে প্রথম এখানে সময় এখানে যাচ্ছে, আর কতক্ষণ বাদে প্রতিধ্বনিটা পৌঁছচ্ছে, এই ইনফরমেশনটা আমার দরকার। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বুঝেছি। বেশ। তাহলে এবার তাহলে আমি এইগুলো জানি, এবার আমি বার করবো। আমার কি বার করতে হবে, পুরো গভীরতাটা বার করতে হবে, ঠিক আছে। তা আমি আপাতত ধরে নিই, আচ্ছা ঠিক আছে, দরকার নেই ওটা। তাহলে প্রথম শব্দটা পৌঁছচ্ছে T1 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে যদি এরকম করে বলি যে এ বি এর দৈর্ঘ্য কত হবে, এ বি এর বা এ বি দূরত্ব, এটা কত, কি করে বার করবো? না, শব্দের গতিবেগ ভি, শব্দের এখান থেকে এখানে পৌঁছতে লেগেছে T1 সময়, তাহলে কি হবে, তাহলে শব্দের গতিবেগ গুণ বি বিন্দুতে সরাসরি পৌঁছতে লাগা সময়। এটা বোঝা গেছে তো, যে গতিবেগ গুণ সময় করলে দূরত্ব পাই আমি। আর গতিবেগ মানে কি, একক সময় কতটা দূরত্ব যাচ্ছে, গুণ যদি যতটা সময় লেগেছে সেটা গুণ করে দিই, তাহলে দূরত্বটা পেয়ে যাবো। মনে আছে নাকি মনে নেই? না, এটা যে মনে কথা, নেই। আচ্ছা গতিবেগ কি ছিল, মানে গতিবেগ বলতে কি বোঝায়, যে একক সময় এ কত দূরত্ব যায়। ধর একজনের গতিবেগ 5 মিটার প্রতি সেকেন্ড, তার মানে কি, তার মানে সে 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব যায়। এবার যদি আমি বলি যে এই এই যে গতিবেগ যাচ্ছে 5 মিটার প্রতি সেকেন্ডে, এই রকম করে সে 10 সেকেন্ড চললো, তাহলে সে কত দূরত্ব গেল? তাহলে তার গতিবেগ 5 মিটার প্রতি সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে সে 5 মিটার যাবে, আর সে চলেছে 10 সেকেন্ড। তাহলে কি করে বার করবো, 1 সেকেন্ডে যাবে 5 মিটার, তাহলে 10 সেকেন্ডে যাবে 50 মিটার, তাহলে টোটাল দূরত্ব কত গেছে, 50 মিটার। তাহলে গতিবেগ গুণ সময় করলে আমি মোট দূরত্বটা পাই। বোঝা গেছে না, বোঝা যায়নি? হুম। আচ্ছা, তাহলে শব্দের গতিবেগ কত জলে, আমি দেখেছি ভি ওখানে লিখে নিয়েছি আগে। আর প্রথমবার যেতে কত সময় লেগেছে, T1 সময়, তাহলে ভি গুণ T1, এটা হবে মিটার। কারণ ভি এর একক, আচ্ছা ঠিক আছে, এরকম করে দেখাই যে ভি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 গুণ T1 সেকেন্ড, তাহলে কত হবে, ভি টি, সরি VT1 মিটার। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার দেখ, যদি
যদি এ বি মোট দূরত্ব হয় VT1, সিটা ঠিক এর মধ্যবিন্দু হবে। ঠিক আছে, এটা দেখানো যায় কেন মধ্যবিন্দু হবে, কারণ আমরা জানি যে ওই আবার আহ, মানে এই বিন্দুতে আঁকা লম্ব সাপেক্ষে এই দুটো কোণ সেম হবে, তো দেখানো যায় এই দুটো ত্রিভুজ সর্বসম। সেখান থেকে দেখানো যায় যে এইটা জাস্ট এ আর বি মধ্যবিন্দু। আমি ডিটেলে দেখাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি এখানে কেন এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। ভালো করে দেখলেই বুঝতে ভালো করে দেখলেই বুঝতে পারি যে এই কোণটা সমকোণ, এটারও সমকোণ, এই দুটো কোণ সমান। ঠিক আছে, আর এই বাহুটা কমন, যেখান থেকে বলা যায় এই দুটো কোণ এই দুটো ত্রিভুজ সর্বসম হবে, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সেম হবে। তাহলে কি হবে এখন, সি এ বি এর মধ্যবিন্দু। তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি, এ সি, ছবিটার দিকে লক্ষ্য রাখ, এ সি সমান সমান সি বি সমান সমান এ বি ভাগ 2, তার মানে হচ্ছে VT1/2 মিটার। পরিষ্কার? হ্যাঁ। ওরে না বুঝতে পারলে বল, এই বেসিক জায়গাগুলো না বুঝতে পারলে তো মুশকিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার ভাব, এটা তো ডিরেক্ট যাওয়ার জন্য, আর ইনডিরেক্ট যাওয়ার জন্য কতটা সময় লেগেছে, ইনডিরেক্ট যাওয়ার জন্য লেগেছে T2 সময়। সেইটা কোন দূরত্বটা ইনডিরেক্ট যাওয়ার জন্য, এই পুরো দূরত্বটা, এই পুরো দূরত্বটা আর এই দূরত্বটা, এই দুটো যোগফল হচ্ছে যে ওই T2 সময় এই পুরো দূরত্বটাও গেছে। ঠিক আছে, তাহলে এই দুটো যোগফল কি করে বার করবো, একই রকম ভাবে আবার প্রতিধ্বনির জন্য অতিক্রান্ত পথ সেটা সমান সমান কি এখানে, এটা হচ্ছে এই পুরো দূরত্বটা আর এই দূরত্বটা। তাহলে কি হয়ে যাবে, এ ও প্লাস ও লিখছি তো না ডি, সরি এটা ডি করেছে, এ ডি প্লাস ডিবি। সেটা কতটা দূরত্ব, একই রকম ভাবে ভি গতিবেগেও গেছে এবং পুরোটা যেতে T2 সময় লেগেছে। তো এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা হবে ভি মিটার পার সেকেন্ড, আর যেতে সময় লেগেছে T2 সেকেন্ড। তাহলে হবে VT2 মিটার। পরিষ্কার? হ্যাঁ। আচ্ছা, এবার দেখ আবারও একই একই যুক্তিতে, যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সেম। ঠিক আছে, তাহলে এই দুটোর যোগফল, এটা আর এটা যোগফল হচ্ছে ওটা, তাহলে একটা কি হবে, একটা হবে যোগফলের অর্ধেক, কারণ দুটোই সেম। তাহলে সুতরাং এই যেহেতু এরকম করে বলি, যেহেতু এডি সমান সমান ডিবি, সুতরাং এডি সমান সমান ডিবি সমান সমান VT/2। তাহলে এই দুটো যোগফল ছিল এটা, এবং যোগফলে দুটোই সমান, তাহলে প্রতিটা কি হবে, এইটার অর্ধেক, তাহলে 2 মিটার। বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, এবার দেখ এবার কি হয়েছে, তাহলে আমি এই দূরত্বটা থেকে এইটুকু দূরত্ব পেয়ে গেছি, এই পুরো দূরত্বটা থেকে এই দূরত্বটা পেয়ে গেছি। তাহলে এবার কি করবো বল, আমাকে মাপতে হবে, আমি যদি এটা বার করতে চাই কি করবো আমি, বল এটা কি এত কঠিন, আমি এই দূরত্বটা জানি, এই দূরত্বটা জানি, তাহলে এইটা বার করবো কি করে। তো ভারী মুশকিল, মানে কোথায় বুঝতে পারছি না, একটু বল। এটা কি করে বার করবো? জোরে বল, আমি শুনতে পেলাম না। এটা কি করে বার করবো বুঝতে পারছি না। এটা কি ত্রিভুজ, সমতল। সমকোণী ত্রিভুজের দুটো বাহু বলে দিলে আরেকটা বাহু কি করে বার করে। ওই ওইটা বুঝেছিস না? ওইটা। আবার কি পিথাগোরাসের সূত্র, হ্যাঁ। পিথাগোরাসের সূত্র, আর কি আছে এখানে। এখন এ সি ডি সমকোণী,
সুতরাং পিথাগোরাসের সূত্র অনুযায়ী পিথাগোরাসের সূত্র মানে কি হবে দেখ, এইটা হচ্ছে আমার অতিভুজ, তাহলে এটার স্কোয়ার যোগ এটার স্কোয়ার সমান সমান এটার স্কোয়ার, তাহলে এ সি স্কোয়ার যোগ সি ডি স্কোয়ার সমান সমান এ ডি স্কোয়ার। তাহলে লিখি, তাহলে এ সি স্কোয়ার যোগ সি ডি স্কোয়ার সমান সমান এ ডি স্কোয়ার, এটা হলো সূত্র থেকে। আচ্ছা আমি এসি কি পেয়েছি দেখ, এসি পেয়ে গেছি এইটা, এডি কি পেয়েছি দেখ, এডি পেয়ে গেছি এইটা, তাহলে বসিয়ে দেবো আমি এটা। তাহলে এসি পেয়েছি হচ্ছে ভি টি ওয়ান ভাগ দুই তার হোল স্কোয়ার যোগ সিডি স্কোয়ার সমান সমান এডি কি পেয়েছি ভি টি টু ভাগ দুই তার হোল স্কোয়ার। আমার বার করতে হবে সিডি স্কোয়ারটা, বা সিডি বার করতে হবে, তাহলে সিডি স্কোয়ার সমান সমান কি হলো, ভি স্কোয়ার টি টু স্কোয়ার ভাগ চার মাইনাস ভি স্কোয়ার টি ওয়ান স্কোয়ার ভাগ চার। তাহলে সিডি কি দাঁড়াবে, রুট ওভার ভি স্কোয়ার টি টু স্কোয়ার ভাগ চার মাইনাস ভি স্কোয়ার টি ওয়ান স্কোয়ার ভাগ চার। বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? হ্যাঁ। তাহলে এবার দেখ আমি কি করতে পারি এখান থেকে, আমি ভি স্কোয়ার ভাগ চার কমন নিতে পারি, তাহলে সেটা হবে টি ওয়ান স্কোয়ার, সরি টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার। এটাকে আমি এভাবে লিখতে পারি যে ভি বাই দুই তার হোল স্কোয়ার, ভি স্কোয়ার বাই চারটাকে গুণ টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার। এই ভি বাই দুই তার হোল স্কোয়ারটাকে আমি স্কোয়ার রুটের বাইরে নিয়ে চলে আসতে পারি ভি বাই দুই হিসাবে, তাহলে পড়ে কি থাকবে টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে সিডি, যেখানে ভিটা কি, ভিটা হচ্ছে জলে ওর গতিবেগ, টি টুটা কি, টি টুটা হচ্ছে প্রতিধ্বনি যেতে যতটা সময় লেগেছে উৎস থেকে শব্দ তৈরি হওয়ার পর, আর টি ওয়ানটা কি, টি ওয়ানটা হচ্ছে ডিরেক্ট শব্দটা পৌঁছতে কতক্ষণ সময় লেগেছে। বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ, বুঝে গেছি। তাহলে আমি কি করলাম, সিম্পল প্রিন্সিপালটা বোঝার চেষ্টা কর। প্রিন্সিপালটা হচ্ছে আমি এই সময়টা মেপেছি এবং সাউন্ডের গতিবেগ জানি, তাহলে এই দূরত্বটা পেয়ে গেছি, গতিবেগ গুণ সময় দিয়ে দূরত্ব পেয়ে গেছি। আমি এই যাওয়ার সময়টাও মেপেছি, সেখান থেকে আমি এই পুরো দূরত্বটাও পেয়ে গেছি। এবার আমার কি দরকার, আমার এইটুকু দরকার আর এইটুকু দরকার, তাহলে দুটো দূরত্বকে অর্ধেক করে নিয়েছে, কারণ এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান, এই দূরত্বটা এই দূরত্বটা সমান। তাহলে এইটা, এইটা যদি ভিটি ওয়ান হয়, এইটুকু হচ্ছে ভিটি ওয়ান বাই দুই, এই পুরোটা যদি ভিটি টু হয় তাহলে এইটুকু হচ্ছে ভিটি টু বাই দুই। এবার আমি সিম্পল সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র লাগিয়ে এই বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেছি কি, না এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার সমান সমান এটা স্কোয়ার করে, এরকম করে পেয়ে গেছি আমি সিডি। তাহলে সিডি পেলাম আমি এইটা, কিন্তু আরেকটা ছোট্ট দূরত্ব আমি মিস করছি, আমার মাপতে হবে এই পুরো গভীরতাটা। কোন দূরত্বটা মিস করছি, না উৎসটা অলরেডি জলের তলায় রয়েছে, তাহলে এইখানে যে ছোট্ট দূরত্বটা আছে এই দূরত্বটা আমি মিস করছি। তাহলে এইখানে ছোট্ট দূরত্বটাকে যদি আমি বলি, এই ছোট্ট দূরত্বটাকে যদি আমি বলি এইচ জিরো, ঠিক আছে, ভালো করে লিখি এইচ জিরো, তাহলে এটা কি, এটা হচ্ছে উৎসের গভীরতা, ঠিক আছে। তাহলে উৎসের গভীরতা যদি এইচ জিরো হয়, তাহলে এর সাথে আমাকে সমুদ্রের গভীরতা মাপতে হলে এই যেটা পেয়েছি তার সাথে যোগ করতে হবে। তাহলে আমি কি পেয়েছি, আমি পেয়েছি এইটুকু, আমার এটার সাথে এইটুকু যোগ করলে তাহলে আমি পুরো গভীরতাটা পেয়ে যাবো সমুদ্রের। উৎস অলরেডি খানিকটা নিচে আছে, ঠিক আছে, জলের। তাহলে এবার আমি মনে করে বলি, এখন উৎসের গভীরতা এইচ জিরো হলে সমুদ্রের তলদেশের গভীরতা সমান কি হবে, এইটা যেটা উৎসের গভীরতা যোগ উৎস থেকে সমুদ্রের তলদেশের গভীরতাটা। বোঝা গেল না বোঝা গেল না? হ্যাঁ, বুঝে গেছি। ভালো করে দেখে নে, কিন্তু না বুঝতে পারলে বল কিন্তু। খুব কঠিন কিছু নয়, একটুখানি মাথাটা লাগিয়ে ভাবলে দেখবি এটা এমন কিছু কঠিন এখানে অ্যাপ্লাই করা হয়নি, যেটা মানে শেখানো হয়নি, বা আলাদা করে খুব কঠিন কিছু লাগবে।
মানে লাগার কথা না অন্তত। আচ্ছা, আর কি করা যেতে পারে? আর হচ্ছে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করা যেতে পারে প্রতিধ্বনি ব্যবহার করে। উড়োজাহাজের উচ্চতা নির্ণয়, একই প্রিন্সিপাল আমরা লাগাবো, একই জিনিস, ঠিক আছে? তাহলে ধর এখানে একটা প্লেন আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্লেন আমার। এই প্লেনটা একটা সাউন্ড তৈরি করলো, ঠিক আছে? কিছু একটা শব্দ তৈরি করলো। শব্দ তৈরি করলো। আমাকে কি ভাবতে হবে, যদি এটা আমার গ্রাউন্ড হয়, এটা আমার মাটি হয়, এটা হচ্ছে মাটি, তাহলে মাটি থেকে কতটা উঁচুতে আছে এটা বার করতে হবে। মানে ধর এই দূরত্বটা আমাকে বার করতে হবে, এই দূরত্বটা। তাহলে এবার ধর এই একটা শব্দ তৈরি করলো, শব্দটা কোন পথে যাবে? শব্দটা অবশ্যই শব্দের গতিবেগে তো এদিকে যাবেই, কিন্তু তার সাথে সাথে আর কোন দিকে যাবে? আর এখানে মাটিতে ধাক্কা খাবে, খেয়ে আবার এইখানটায় যাবে প্রতিফলিত হয়ে, ইকো, বেসিক্যালি প্রতিধ্বনি হিসেবে। ততক্ষণে প্লেনটাও এখানে চলে আসবে, এখানে এসে এসে শব্দটা আবার শুনতে পাবে, বা প্রতিধ্বনি শুনতে পাবে, প্রতিধ্বনি শুনবে। তাহলে কি করছে, এই এখানে থেকে একটা শব্দ তৈরি করছে, খানিকটা দূরে গিয়ে এই শব্দটা শুনতে পাচ্ছে। পরিষ্কার না? পরিষ্কার না? হ্যাঁ বুঝছি। তাহলে ধর এই টাইমের ব্যবধানটা টি, এই টাইমের ব্যবধানটা টি। তাহলে একটা প্লেন একটা সাউন্ড তৈরি করছে, সে টি সময় বাদে গিয়ে ওই সাউন্ডটা আবার প্রতিধ্বনি হিসেবে শুনতে পাচ্ছে। এটা হচ্ছে সিম্পল ব্যাপার। একটা ছোট্ট জিনিস। এটা দিয়ে হয়ে যাওয়া উচিত, হ্যাঁ। হুম। তাহলে এরকম করে বলি যে প্লেনটি একটি শব্দ তৈরি করলো, টি সময় বাদে প্লেনটি সেই শব্দের প্রতিধ্বনি শুনতে পেল, যা ভূমি থেকে প্রতিফলিত হয়ে এসছে। এই হচ্ছে সিম্পল এক্সপেরিমেন্ট। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস না? হুম। আচ্ছা, এবার আমাকে কি কি জানতে হবে? আমাকে জানতে হবে ধরি প্লেনের গতিবেগ সমান সমান ইউ, মিটার পার সেকেন্ড, আর বায়ুতে শব্দের গতিবেগ সমান সমান ভি, মিটার পার সেকেন্ড। এই দুটো যদি আমি জানি, এবং কতটা সময় লাগছে ওর প্রতিধ্বনিটা শুনতে, কত সময় বাদে প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, তাহলে আমি ওর উচ্চতাটা বার করতে পারবো। একই প্রিন্সিপালে বার করবো। দেখ, ছবিটা আমি একবার এখানে এঁকে নিচ্ছি। প্লেনটা রাখছি না, মধ্যে কথা হচ্ছে। তাহলে এইখানে এখানে প্লেন শব্দ তৈরি করেছিল, এইটা হচ্ছে আমার ভূমি। এইখানে যখন প্লেনটা গেল তখন শব্দ সে শুনতে পেল, ঠিক আছে? শব্দটা কোন পথে প্রতিধ্বনিত হবে? এইখান থেকে এসে এখানে যাবে। তাহলে আবার পয়েন্টগুলোর নাম দিই আমি একটা করে, আবার একই রকম নাম দিই, এ, বি। তাহলে আমি এটা একটা ইয়ে দিয়ে কানেক্ট করছি, লাইন দিয়ে। এখানে অবিলম্বটা আঁকলে এটা, তাহলে ধর এটা সি, এটা ডি। তাহলে আবার বোঝার চেষ্টা কর যে এ বি সমান সমান কি হবে। এ বি সমান সমান কি হবে? না, টি সময় প্লেনটি যত দূরত্ব যাবে, কারণ প্লেনটা তো এক জায়গা থেকে শুরু করেছিল, টি সময় বাদে ওই শুনতে পেয়েছে। প্লেনটা তো স্থির নেই, প্লেনটা তো মুভ করছে। তাহলে টি সময় প্লেনটি
যে দূরত্ব যাবে সেটাই এবি। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ বুঝতে পারছি। না, বোঝা যাচ্ছে না। বোঝা কোথায় বোঝা যাচ্ছে। যাচ্ছে এটা ওটা বল, ভালো করে বল, কোথায় না বোঝা না যাচ্ছে? বুঝতে পারছি। দেখ, এখানে একটা প্লেন রয়েছে। এই প্লেনটা মুভ করছে কিন্তু, ঠিক আছে, এখান থেকে মুভ করতে করতে আসছিল। এইখানে এসে পর সে একটা শব্দ তৈরি করলো। করার পরও সে মুভ করে যাচ্ছে, কিন্তু সে মুভ করে যাচ্ছে। এইখানে পৌঁছে গিয়ে এই শব্দের প্রতিধ্বনিটা শুনতে পেলো। তাহলে এই দূরত্বটা কি? এই দূরত্বটা হচ্ছে ওই যেটুকু সময় লাগলো প্রতিধ্বনি শুনতে, যেটা টি, সেটুকু সময় প্লেনটা যতদূর এগিয়ে গেছে, সেটাই তো এই দূরত্বটা। হুম। তাহলে প্লেনের গতিবেগ হচ্ছে ইউ। তার মানে প্লেন 1 সেকেন্ডে ইউ মিটার যায়। তাহলে টি সেকেন্ডে কতটা যাবে? জাস্ট গতিবেগ গুণ সময়। তাহলে ইউ মিটার পার সেকেন্ড গুণ টি সেকেন্ড হবে কি? ইউ টি মিটার। ক্লিয়ার না, ক্লিয়ার না? হুম, আচ্ছা, আবার একই লজিকে এই পুরো দূরত্বটা ইউটি, তাহলে এইটুকু দূরত্ব কি হবে? অর্ধেক। কারণ এইটা আর এইটা সমান। তাহলে যেহেতু এসি সমান সমান সিবি সমান সমান এবি ভাগ 2, এটা কি হবে? ইউটি ভাগ 2 মিটার। পরিষ্কার না, পরিষ্কার না? হুম, আর বুঝতে প্রতিধ্বনিটা যেতে কত সময় লেগেছে? প্রতিধ্বনিটা যেতে লেগেছে এইখানে এইটা পুরোটা লেগেছে টি সময়। একই সময় লেগেছে প্লেন যতক্ষণ এখানে পৌঁছেছে, প্রতিধ্বনি ততক্ষণ এখানে পৌঁছেছে, নাহলে তো প্লেন শুনতে পেত না প্রতিধ্বনিটা। তাহলে কি হয়েছে? এই পুরো দূরত্বটা যেতে ওর টি সময় লেগেছে শব্দে, এটা প্লেনের না কিন্তু, এই পথে শব্দ গেছে, এই পথে প্লেন যায়নি। তাহলে আবার প্রতিধ্বনি বা শব্দ অতিক্রম করেছে এ ডি যোগ ডিবি দূরত্ব, এবং তাতেও শব্দের টি সময় লেগেছে। এখন শব্দের গতিবেগ কত? ভি। তাহলে শব্দ যদি এই গতিবেগে টি সময় চলে, কত দূরত্ব যাবে? ভি টি মিটার। আচ্ছা, সরি, দেখাই, ভি মিটার প্রতি সেকেন্ড গুণ টি সেকেন্ড। তাহলে ভি টি মিটার। বোঝা গেল না, বোঝা গেল না? হ্যাঁ বুঝে গেছি। আচ্ছা, আগেরটার সাথে পার্থক্য কি ভালো করে বোঝার চেষ্টা কর। আগেরটার ক্ষেত্রে কি হচ্ছিল? দুটোই শব্দ যাচ্ছিল, ঠিক আছে। এই পথেও শব্দ যাচ্ছিল, এই পথেও শব্দ যাচ্ছিল, দুটো পথে যেতে আলাদা সময় লাগছিল। এই পথে যেতে টি 1 সময় লাগছিল, এই পথে যেতে টি 2 সময় লাগছিল। কিন্তু দু ক্ষেত্রেই শব্দই যাচ্ছিল, এখানে শব্দ যাচ্ছিল, এখানেও শব্দ যাচ্ছে। এটাই আলাদা কি হচ্ছে? এক্ষেত্রে টাইমটা একই। প্লেনেরও এখানে যেতে টি সময় লেগেছে, শব্দেরও এখানে যেতে টি সময় লেগেছে, শুধু পার্থক্য কি? প্লেনের গতিবেগ আলাদা, শব্দের গতিবেগ আলাদা। তাহলে আগের ক্ষেত্রে দুটো শব্দের গতিবেগ সেম ছিল, দুটো শব্দ আলাদা আলাদা সময় পৌঁছচ্ছিল। এক্ষেত্রে একটা শব্দ পৌঁছচ্ছে একটা পথে, একটা পথে প্লেন পৌঁছচ্ছে, দুটোরই টাইমটা সেম লাগছে। পরিষ্কার না, পরিষ্কার না? হ্যাঁ বুঝছি। ভালো করে দেখবি, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবি এর মধ্যে হাতি ঘোড়া নেই কিছু। আচ্ছা, তাহলে একই রকম ভাবে কি হলো? এইটা যোগ এইটা সমান সমান এলো ভিটি। তাহলে একদিকের দূরত্ব কত হবে? যেহেতু দুটোই সমান, তাহলে একদিকের দূরত্ব অর্ধেক হবে। সুতরাং এডি সমান সমান ডিবি সমান সমান ভিটি ভাগ 2 মিটার। তাহলে আবার আমি কি পেয়ে গেলাম? এডি পেয়ে গেছি, এসি পেয়ে গেছি। আবার পিথাগোরাস লাগাবো। তাহলে এটা পেয়ে যাবো, সিডিটা পেয়ে যাবো। আর সিডিটাই তো প্লেনের উচ্চতা, মাটি থেকে কতটা উঁচুতে রয়েছে প্লেন। তাহলে সুতরাং ত্রিভুজ এ সি ডি সমকোণী। সুতরাং লেখা উচিত না এখন। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হবে? দেখ, অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে এডি স্কোয়ার। এডি, আচ্ছা উল্টো করে লিখি, এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার। এসি কত পেয়েছি? এসি এখানে রয়েছে ইউটি ভাগ 2। তাহলে আবার ইউটি ভাগ 2 হোল স্কোয়ার। সিডি জানি না, ওটাই বার করতে হবে।
আর এডি কত পেলাম? এডি হচ্ছে এখানে ভিটি ভাগ দুই। তাহলে ভিটি ভাগ দুই তার হোল স্কোয়ার। একই জিনিস করবো আবার। তাহলে সিডি স্কোয়ার সমান সমান ভিটি ভাগ দুই হোল স্কোয়ার মাইনাস ইউটি ভাগ দুই হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কমন নিয়ে নিই টি বাই দুই হোল স্কোয়ার। তাহলে পরে কি থাকবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আর টি বাই দুই হোল স্কোয়ার। এই লাইনটা বুঝতে অসুবিধা আছে? না। তাহলে সিডি কি হবে? সিডি হয়ে যাবে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার টি বাই দুই হোল স্কোয়ার। টি বাই দুই হোল স্কোয়ারটা গুণ আছে, তাহলে ওটা বাইরে চলে আসতে পারে স্কোয়ার রুটের বাইরে। তাহলে কি হয়ে যাবে? বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর টি বাই দুই হোল স্কোয়ার বাইরে আসলে কি হবে? জাস্ট টি বাই দুই। তাহলে সিডি কত বেরোলো? সিডি বেরোলো এটা। তাহলে সিডিটাই হচ্ছে প্লেনের উচ্চতা। সিডিটাই হচ্ছে প্লেনের উচ্চতা, ভূমি থেকে প্লেনের উচ্চতা। সুতরাং ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা সমান সমান কি হলো? বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ টি বাই টু। নমস্কার। হ্যাঁ, আমি আবারও বলছি, কিন্তু না বুঝতে পারলে বল। বুঝতে পেরেছি। বেশ। বেশ, তাহলে এই হচ্ছে প্রতিধ্বনির অ্যাপ্লিকেশন আমরা দেখলাম। এরপর আমাদের যেটা পড়ার আছে ছোট্ট একটা টপিক, সেটার নাম হচ্ছে অনুরণন। অনুরণন, এটাকে ইংলিশে বলে, প্রতিধ্বনির ইংলিশ ছিল ইকো, আর এটা ইংলিশ হচ্ছে রিভারবারেশন, বা অনেক সময় শর্টে এটাকে রিভার্ব বলা হয়। রিভার্ব। এই যে ভিডিও টিডিও এডিটে অনেক সময় দেখবি যে সাউন্ডটাকে অনেকক্ষণ ধরে, কেউ কোনো কথা বলছে সাউন্ডটা অনেকক্ষণ ধরে শোনা যায়, বা অনেক সময় পাড়ার মাইকে দেখবি সাউন্ডটা খানিকক্ষণ স্থায়ী হয়, এক কথা বলার সঙ্গে সঙ্গে সাউন্ডটা মিলিয়ে যায় না। ওইটাকে কিন্তু বলে রিভার্ব। মানে শর্টে রিভার্ব বলে, পুরো কথাটাকে রিভারবারেশন। তো এরকম ঘরে কথা বললেও দেখবি অনেক সময়, যদি ফাঁকা ঘর হয় তখন কথা বললে সাউন্ডটা বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় না, খানিকক্ষণ যেন স্থায়ী হয়। ওই যেটা, ওইটা কিন্তু ইকো নয়, ওইটা হচ্ছে রিভার্ব বা অনুরণন বা রিভারবারেশন যাই বল। তো এই জিনিসটা কি, এবং এটা প্রতিধ্বনির থেকে কিভাবে আলাদা? এইটা হচ্ছে কিছুই না, একাধিক প্রতিধ্বনি যদি অল্প সময়ের ব্যবধানে বারবার ফিরে আসে, তবে সেক্ষেত্রে আমরা প্রতিটি প্রতিধ্বনিকে আলাদাভাবে শুনতে পারি না, শুধু মনে হয় শব্দটি অনেক বেশিক্ষণ স্থায়ী হলো। এই ঘটনাকে অনুরণন বলে। তাহলে দেখ, আমাদের ঘর টরের ক্ষেত্রে কি হয়, আমরা দেখেছি প্রতিধ্বনির ক্ষেত্রে, প্রতিধ্বনি শুনতে হলে, ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে হলে কত দূরত্ব দরকার অন্তত? শ্রোতা আর প্রতিফলক তলের মধ্যে 17.5 মিটারের কাছাকাছি দূরত্ব দরকার। 17.5 মিটার মানে কতটা? প্রায় 55 ফুট। অবশ্যই আমাদের ঘরগুলো এত বড় হয় না যে একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব 55 ফুট। স্টিল আমরা এটা শুনতে পাই। কি হয় তাহলে ক্ষেত্রে? ভালো করে বোঝাচ্ছি। যে ধর এখানে দাঁড়িয়ে কেউ বললো, ধর এটা একটা ঘর যেটার মধ্যে প্রতিধ্বনি শোনা যাবে না, কারণ অতটা দূরত্ব নেই, শ্রুতি নির্বন্ধের মধ্যেই চলে আসবে ওটা, শব্দটা ফিরে আবার। তাহলে ধর এখানে একটা কেউ রয়েছে, এবার ধর এই কিছু একটা বললো, এবার এটা কি হবে যে এখান থেকে ধাক্কা খেয়ে একবার ফিরবে, ধাক্কা খেয়ে এদিকে ধাক্কা খাবে, এদিকে ধাক্কা খাবে, এখানে করে আবার ফিরবে। এরকম করে বারবার নানান জায়গা থেকে প্রতিধ্বনিটা ফিরে ফিরে আসবে। যে ফিরে আসবে, সে যে প্রতিধ্বনিটা ফিরে আসবে সেটা আবার দেওয়ালে ধাক্কা খেয়ে আবার ফিরে আসবে। এভাবে নানান দিক থেকে প্রতিধ্বনিটা ফিরে ফিরে যাবে।
কিন্তু যেহেতু দূরত্ব খুব কম, ফলে প্রতিধ্বনি হিসেবে ওগুলোকে আমি আলাদা করে শুনতে পাবো না, কারণ আমার শ্রুতি নির্বন্ধের মধ্যেই ওটা চলে আসবে। প্রতিধ্বনি শুনতে হলে তো একটা নির্দিষ্ট সময়ের ফারাক দরকার। সেই সময় ফারাকটা এখানে পাবো না, কারণ এখানে দেওয়ালগুলো খুব কাছাকাছি। ধাক্কা খেয়ে খুব তাড়াতাড়ি ওরা চলে আসবে, কিন্তু একটা প্রতিধ্বনি আসবে না। দেওয়ালে নানান জায়গা থেকে ধাক্কা খেয়ে শব্দগুলো আমার কাছে না অনেকগুলো প্রতিধ্বনি হিসেবে আসবে। সেই একটা প্রতিধ্বনিকে আমি আলাদা আলাদা করে শুনতে পাবো না, কারণ আমার শ্রুতি নির্বন্ধের মধ্যেই ওরা চলে আসবে। শুধু আমার ফিল হবে যে যে শব্দটা তৈরি হয়েছিল প্রথমে সেটা যেন অনেকক্ষণ থেকে গেল, সহজ শব্দটা মিইয়ে গেল না। এই ঘটনাটাকেই বলে অনুরণন। বুঝতে পারলি না? বুঝতে পারলি না? হুম। বুঝতে এটা তো পারলি না? মানে, হ্যাঁ হুম। এটা তো অনেকটাই প্রতিদিনের মতো। এটা প্রতিধ্বনির মতো, কিন্তু এক্স্যাক্টলি প্রতিধ্বনি নয়, এটাও শব্দের প্রতিফলনের ফলেই হচ্ছে। প্রতিধ্বনির ক্ষেত্রে মানে আমি ওটাই বললেই বুঝতে পারি যে প্রতিধ্বনি আর এটার মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? প্রতিধ্বনি আর অনুরণন। আচ্ছা, প্রতিধ্বনিকে আবার বলছি, প্রতিধ্বনিকে বলে ইকো, আর অনুরণনকে বলে রিভারবেরেশন বা রিভার্ব। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে যে দুটি শব্দের প্রতিফলনের ফলে ঘটে, এটা খেয়াল রাখতে হবে। প্রতিধ্বনি শব্দের প্রতিফলনের ফলে ঘটছে, অনুরণন শব্দের প্রতিফলনের ফলেই ঘটছে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে প্রতিধ্বনির ক্ষেত্রে আমি ধ্বনি এবং প্রতিধ্বনি বা শব্দ এবং তার প্রতিধ্বনি কে আলাদা আলাদা করে শুনবো। আমি কিছু একটা বললাম, সেই শব্দটা শেষ হলো, তার খানিকক্ষণ বাদে সেই শব্দটা আমি আবার শুনতে পেলাম। এইটা হচ্ছে প্রতিধ্বনি। তার জন্য ওই বেশি দূরত্ব দরকার, যাতে অনেক পরে খানিকটা ফিরে আসে সেটা শব্দটা। এক্স্যাক্টলি। অনুরণনে কি হয়? মনে হয় শব্দটা অনেক বেশিক্ষণ স্থায়ী হলো, কিন্তু আলাদা করে প্রতিধ্বনি শোনা যাবে না। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা। তাহলে এক্ষেত্রে আর কি আছে এক্ষেত্রে? আম, আম, মানে এটা যদি শ্রুতি নির্বন্ধের মধ্যে না আসতো তাহলে তো এগুলো শোনা যেত। হ্যাঁ, একদম একদম, এর পরের পয়েন্ট এটাই। তাহলে তাহলে এই প্রতিধ্বনিকে আসতে হলে তাহলে ধ্বনি ও প্রতিধ্বনির মধ্যে সময়ের ব্যবধান অন্তত 0.1 সেকেন্ড। আমি দেখেছিলাম যে এটাই শ্রুতি নির্বন্ধ। আর এক্ষেত্রে এই ব্যবধান 0.1 সেকেন্ড এর থেকে কম। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম। এই জন্য আমি আলাদা করে শুনতে পাবো না। ঠিক আছে? আর কি? আবারও, উৎস ও প্রতিফলকের মধ্যে অন্তত 17 মিটার দূরত্ব থাকতে হবে। আর এক্ষেত্রে কম দূরত্ব থাকলেও অনুরণন শোনা সম্ভব। কারণ এক্ষেত্রে আর সেই ক্রাইটেরিয়াটা নেই যে আমাকে শ্রুতি নির্বন্ধের বাইরে আসতে হবে, শ্রুতি নির্বন্ধ পেরিয়ে তারপর আসতে হবে, তা নয়। আর কি উদাহরণ দেওয়া যেতে পারে? আরেকটা বলা যেতে পারে যে, উদাহরণস্বরূপ যদি আমি বলি, যে এর উদাহরণ হচ্ছে খাদের ধারে দাঁড়িয়ে শব্দ করলে
পাহাড়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি তৈরি করে। আর অনুরণনের উদাহরণ কি? খালি ঘরে কথা বললে অনুরণন শোনা যায়। তাহলে যখন ঘরে কোনো আসবাবপত্র থাকে না, একদম নতুন ঘর যেখানে কিচ্ছু নেই, সেখানে দেখবি কথা বললে কথাটা অনেক বেশিক্ষণ স্থায়ী হয়, সেটাকে অনুরণন বলে। তাহলে অনুরণন আর প্রতিধ্বনির মধ্যে পার্থক্যটা বুঝতে পারছিস? হুম। আচ্ছা, তাহলে এবার এরকম করে বলা যেতে পারে যে আহ অনুরণন এড়ানোর উপায়। কারণ অনুরণনটা অনেক সময় খুব সমস্যা তৈরি করতে পারে। ধর যদি অনুরণন খুব বেশিক্ষণ স্থায়ী হয়, তাহলে কথা ভালো করে স্পষ্ট করে বোঝা যাবে না। কারণ ধর আমি একটানা কথা বলছি, কিন্তু আমার কথাটা খানিকক্ষণ স্থায়ী হচ্ছে, তাহলে আমার পরের শব্দটা তুই আর শুনতে পাবি না, আগের শব্দটার সাথে ওটা খানিকটা মিলে যাবে। তাই অনুরণন যে কোনো সাউন্ড শোনার ক্ষেত্রে খুব সমস্যা তৈরি করতে পারে। তাই অনুরণন এড়ানোর উপায় কি? আচ্ছা, এটা ভেবে দেখেছিস যে কেন খালি ঘরে, মানে যেখানে কোনো আসবাবপত্র নেই, সেখানে অনুরণনটা শোনা যাচ্ছে, কিন্তু যখন ঘরে আসবাবপত্র থাকছে, মানুষজন থাকছে, ভর্তি থাকে, তখন অনুরণন শোনা যাচ্ছে না? এই কারণটা কি ভেবে দেখেছিস? ওটা মানে প্রতিফলিত অন্য দিকে চলে যাচ্ছে, হচ্ছে আর ফিরে আসছে না। সেটা একটা কারণ, কিন্তু একটা মূল কারণ হচ্ছে যে কোনো সারফেস থেকে যখন শব্দ প্রতিফলিত হচ্ছে, সেই সারফেসটা বা সেই বস্তুটা শব্দকে খানিকটা শোষণও করছে। সবটা শব্দ প্রতিফলিত করে দিচ্ছে না কিন্তু। ঘরে যখন অনেকগুলো জিনিস থাকে, তখন তারা প্রতিটাই সামান্য সামান্য করে শব্দ শোষণ করতে থাকে। ফলে যে শব্দটা ফিরে যদি আসেও, তার মাত্রা এতটাই কম হবে, কারণ অনেকটাই শোষিত হয়ে গেছে, যে আলাদা করে আর অনুরণন শোনা যাবে না, বা শোনা গেলেও ভীষণ সামান্য শোনা যাবে। তাহলে এখানে কি, শব্দ শোষণকারী একাধিক জিনিস বা আসবাবের উপস্থিতি অনুরণন কমায়। কারণ খুব সামান্য শব্দই, কারণ এরা শব্দকে শোষণ করে নেয়, খুব সামান্যই প্রতিফলিত করে। আর এইরকমই আরেকটা জিনিস কি, আমাদের বড় অডিটোরিয়ামে, এই কারণে বড় অডিটোরিয়ামে, এটা দেখবি তুই, সাউন্ড রেকর্ডিং স্টুডিও গুলোতে একই জিনিস করা হয়, কারণ ওখানেও অনুরণন গেলে খুব মুশকিল, ওরা পিওর সাউন্ডটাকে চাইছে। তো অডিটোরিয়ামে বা সাউন্ড রেকর্ডিং স্টুডিওতে দেখবি এরকম রবারের বা দেওয়ালে রবারের প্যাড লাগানো থাকে, লাগানো হয়, যা সাউন্ডকে ভালো শোষণ করতে পারে, যাতে অনুরণন কমে। তাহলে এগুলো হচ্ছে অনুরণন এড়ানোর উপায়। বোঝা গেছে? হ্যাঁ। বেশ, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বলে, আজ এই সবকটা কিন্তু ছোট ছোট টপিক তো, একটা একটা করে পড়বো, তারপরে আমরা চলে যাবো। আর এই শব্দ চ্যাপ্টারটা আমরা শেষ করার কথা ভাবছি। শব্দিত্তর শব্দ ও শব্দোত্তর শব্দ, ইংলিশে এটাকে বলে ইনফ্রাসনিক সাউন্ড। সনিক কোনো কিছুতে বলা হচ্ছে মানে জানবি সেটা শব্দের সাথে সংক্রান্ত। ইনফ্রাসনিক সাউন্ড, আর এটা হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ড। আল্ট্রাসনিক সাউন্ড।
শব্দেত্তর শব্দ, শব্দোত্তর শব্দ। এই যে আমরা যখন বলি আলো, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমরা যখন বলি আলো, আলো মানে কিন্তু শুধু সেই আলো নয় যা হিউম্যান চোখ দিয়ে দেখতে দেখা যায়। আলো মানে সমস্ত রকমের আলো। তার মধ্যে মাইক্রোওয়েভও পড়ে, তার মধ্যে ইনফ্রারেডও পড়ে, তার মধ্যে অতিবেগুনি রশ্মিও পড়ে, তার মধ্যে গামা রশ্মিও পড়ে। সবটাকেই কিন্তু একেবারে আলো বলা হয়, পুরোটাকে। মানুষের চোখ যেটুকু দেখতে পারে সেটুকুকে বলে দৃশ্যমান আলো। কারণ আমাদের চোখ সেটুকু শুধু ডিটেক্ট করতে পারে, তার বাইরে পারে না। একই রকম ভাবে শব্দের মধ্যে একটা পার্টিকুলার ক্যাটাগরি অফ শব্দ আমরা শুনতে পাই, সেই শব্দটাকে বলে শ্রুতি গোচর শব্দ। তাহলে মানুষ একটি নির্দিষ্ট কম্পাঙ্কের মধ্যে থাকা শব্দকেই শুনতে পায়। একে শ্রুতিগোচর বা অডিবল শব্দ বলে। এর মানটা কত? মানুষের কান কেবল সেই শব্দ শুনতে পায় যার কম্পাঙ্ক 20 হার্জ। কম্পাঙ্ক হার্জে মাপি আমরা, বা পার সেকেন্ডে, থেকে 20,000 হার্জ এর মধ্যে। তাহলে শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক কিসের মধ্যে থাকবে? 20 হার্জ থেকে 20,000 হার্জ। ঠিক আছে। মনে করেন আমরা মেজারমেন্ট চ্যাপ্টারে বলেছিলাম যে কোনো কিছুর হাজারের জায়গায় আমি সেটাকে কিলো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, কারণ কিলো বলা মানে হাজার। তাহলে 20 হার্জ থেকে 20,000 হার্জ বা 20 কিলো হার্জ। ঠিক আছে। 20 কিলো হার্জ মানে 20,000 হার্জ। শব্দের কম্পাঙ্ক যদি এর মধ্যে থাকে 20,000, 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে, তাহলেই সেই শব্দ মানুষ শুনতে পায়। সেই ধরনের শব্দকে বলে শ্রুতি গোচর শব্দ। আর যদি শব্দের কম্পাঙ্ক এই রেঞ্জের বাইরে হয়, যে শব্দের কম্পাঙ্ক 20 হার্জ এর কম, তাকে বলে শব্দেত্তর শব্দ। ইংলিশে বলে ইনফ্রাসনিক সাউন্ড। ইনফ্রাসনিক সাউন্ড। আর উল্টোটা হলে, যে শব্দের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি, তাকে বলে শব্দোত্তর শব্দ। শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসনিক, আল্ট্রাসনিক সাউন্ড। বোঝা গেছে শব্দের তরা শব্দোত্তর শব্দ? হ্যাঁ। তাহলে এই এই দুটোর একটাও কিন্তু মানুষ শুনতে পাবে না। ঠিক আছে। 20 হার্জের কম শুনতে পাবে না, 20,000 হার্জের বেশি শুনতে পাবে না। তাহলে এই কম্পাঙ্কটা কিসের কম্পাঙ্ক? ওই যে সোর্স থেকে শব্দটা তৈরি হচ্ছে, কম্পাঙ্কটা কি বলা হয়েছিল মনে কর, যে শব্দের কম্পাঙ্ক কোনটা? না, যে সোর্স থেকে শব্দ তৈরি হচ্ছে সেই সোর্সটা কাঁপছে, সেই জন্য শব্দ তৈরি হচ্ছে। সেই সোর্সটা সেকেন্ডে কতবার কাঁপছে? সেই সোর্স যদি সেকেন্ডে 20 বার থেকে 20,000 বার কাঁপে, মানে সেই সোর্সের কম্পাঙ্ক যদি 20 হার্জ থেকে 20,000 হার্জ মধ্যে হয়, তাহলে সেই সোর্সের কাঁপার জন্য শব্দ মানুষ শুনতে পাবে। আর যদি সেই সোর্সটা খুব আস্তে কাঁপে, সেকেন্ডে মাত্র 5 বার কাঁপছে, তার মানে কম্পাঙ্ক 5 হার্জ, না, সেই শব্দ মানুষ শুনতে পাবে না। তার মানে কি শব্দ তৈরি হচ্ছে না? শব্দ তৈরি হচ্ছে, কিন্তু মানুষ শুনতে পাচ্ছে না। যদি ওই সোর্সটা সেকেন্ডে 1,00,000 বার কাঁপে, তাহলে সেই সোর্সের কম্পাঙ্ক কত, বা সেই সোর্স থেকে তৈরি হওয়া শব্দের কম্পাঙ্ক কত? 1,00,000 হার্জ। সেই শব্দকে মানুষ শুনতে পাবে না, সেই শব্দ মানুষ শুনতে পাবে না, কারণ সেটা 20,000 হার্জের থেকে বেশি। তাহলে কি দাঁড়াচ্ছে? যে কোনো বস্তুর কম্পনের ফলেই শব্দ তৈরি হয়। মানুষ শুধু সেই কম্পনের থেকে তৈরি হওয়া শব্দগুলো শুনতে পায় যার কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ, বা যা প্রতি সেকেন্ডে 20 বার বা থেকে 20,000 বারের মধ্যে কোনো একটা কম্পাঙ্কে কাঁপছে। তার বেশিতেও কাঁপলে মানুষ শুনতে পাবে না, তার কমে কাঁপলেও মানুষের শব্দ শুনতে পাবে না। বুঝতে পারছি না? বুঝতে পারছি না? হ্যাঁ, বুঝতে পারছি। যেখানে প্রশ্ন দেয় একটা, যে
আমি আর লিখিয়ে দিচ্ছি না, এটা নিজে বাড়িতে লিখবি, হোমওয়ার্ক। হোমওয়ার্কটা এটা লিখিয়ে দিবি যে সাধারণত পাখির ডানা ঝাপটানোর শব্দ আমরা শুনতে পাই না, কিন্তু মশার ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই। কেন? কেন বল দেখি, আইডিয়া করে বল, এই যেটা পড়লাম তার ভিত্তিতে। কি হতে পারে বল একটুখানি। মশার টানা 20 হাজার বেশি কাঁপে। 20,000-এর বেশি বেশি কাঁপলে কি মানুষ শুনতে পেতো? 20 হাজার বেশি কি করতে পারে? 20 হার্টজের, আচ্ছা 20 হার্টজের বেশি কাঁপে। শুধু ওরকম করে বলা উচিত না, 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে ওর কম্পাঙ্ক, তাই শুনতে পাই। পাখির ক্ষেত্রে কি হয় বলে মনে হয়, তার বেশি হয় না তার কম হয়? তার কম। তার কম হয়। তাহলে এখানে এরকম করে লিখতে হবে যে সাধারণত পাখির ডানা ঝাপটানোর কম্পাঙ্ক 20 হার্টজের থেকে কম, তাই সেটা মানুষ শুনতে পায় না, সেখান থেকে তৈরি হওয়া শব্দ। মশার ক্ষেত্রে সেটা 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে, বা সেকেন্ডে 20 বার থেকে 20,000 বারের মধ্যেই মশা ডানা ঝাপটায়, তাই জন্য মশার ডানা ঝাপটানোর শব্দ আমরা শুনতে পাই। পরিষ্কার না? পরিষ্কার না? হুম। তাহলে এটা বাড়িতে লিখবি। আচ্ছা, আর কোথায় শব্দোত্তর শব্দ প্রকৃতিতে আমরা প্রয়োগ দেখতে পাই? তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, বাদুড় রাত্রে ওড়ার সময় আশপাশের বস্তু থেকে বাঁচতে শব্দোত্তর শব্দ ব্যবহার করে। কি করে? বাদুড় যখনই উঠছে রাত্রেবেলা, ভালো করে দেখতে পাচ্ছে না সে, তখন সে ক্রমাগত শব্দোত্তর শব্দ, যেটা মানুষ শুনতে পাবে না কিন্তু, সেই শব্দ রিলিজ করছে, ছাড়ছে, মানে তৈরি করছে নিজের দেহে এবং ছাড়ছে। সেই শব্দ কোনো কিছুতে ধাক্কা খেয়ে তার কাছে ফিরে আসছে, সেইটা থেকে সে বুঝতে পারে ওই যে জিনিসটা থেকে ধাক্কা খাচ্ছে ওই জিনিসটা কত দূরে আছে। সেই রকম করেই বাদুড় রাত্রেবেলা ওড়ার সময় মানে ন্যাভিগেট করে যে কোন দিকে কোনটা কত দূরে আছে, যাতে কোথাও ধাক্কা না খায়। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হ্যাঁ। শুধু তাই নয়, ওই যে প্রতিধ্বনিটা ফিরে আসছে, মানে বেসিক্যালি এখানে বাদুড় কি করছে, একটা আল্ট্রাসনিক সাউন্ড বা শব্দোত্তর শব্দ ছাড়ছে এবং তার প্রতিধ্বনিটা ফিরে পাচ্ছে এবং সেখান থেকে একটা দূরত্ব মাপছে যে কত দূরে এই জিনিসটা আমার থেকে রয়েছে। শুধু তাই নয়, ওই প্রতিধ্বনির নেচার বা প্রকৃতি দেখেও বুঝতে পারে যে এইটা কি কোনো জড় বস্তু, না এটা কোনো জীবিত বস্তু যেটা আমার আমার শিকার হতে পারে বা আমার খাওয়ার হতে পারে। তাহলে শুধু বাদুড় পথ নির্দেশের জন্য আল্ট্রাসনিক সাউন্ড এবং তার রিফ্লেকশন ব্যবহার করছে তা নয়, কোনটা তার শিকার কোনটা তার শিকার নয় এটা বুঝতেও ওই প্রতিধ্বনির প্রকৃতি দেখে এটা বুঝতে পারছে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, আর কি? আল্ট্রাসনিক আল্ট্রাসনিক সাউন্ডের ব্যবহার। কি আছে আল্ট্রাসনিক সাউন্ডের ব্যবহার? 1 নম্বর হচ্ছে, এটা জানিস তো ইউএসজি, যে মেডিকেল ইউএসজি করে, আল্ট্রাসাউন্ড করে না? তাহলে চিকিৎসা ক্ষেত্রে পেটের ভিতরে ছবি পেতে শব্দোত্তর শব্দ ব্যবহৃত হয়। দেখবি, হাড়ের ছবি তুলতে এক্স রে ব্যবহার করে,
কিন্তু পেটের ভেতর যেহেতু সেই অর্থে হাড় নেই, ফলে এক্স রে ব্যবহার করে ওখানে ছবি পাওয়া যাবে না। ওক্ষেত্রে কি শব্দ ব্যবহার করা হয়? আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহার করা হয়, এবং ওই আবার একই প্রিন্সিপাল। শব্দটা পাঠানো হয়, শব্দটার প্রতিফলন কত দূর থেকে আসছে সেখান থেকে একটা ছবি মতো তৈরি করা যায়। তো পেটের ভেতরের জিনিস দেখতে আল্ট্রাসনিক সাউন্ড বা ইউএসজি, যেটাকে আল্ট্রাসাউন্ড বলে বা আল্ট্রাসোনোগ্রাফি বলে, ওটা কিন্তু এই জিনিসটাই, ঠিক আছে? আল্ট্রাসোনোগ্রাফি। একেই আল্ট্রা আল্ট্রাসোনোগ্রাফি বলে। আল্ট্রাসোনোগ্রাফি বলে। তুই কি আহ জীবাণু নাশ করতে অনেক সময় এই শব্দ ব্যবহার করে? জীবাণু নাশের কাজে ব্যবহৃত হয়। কিন্তু সমুদ্র জলের সমুদ্রের জলের ভিতর মাছেদের ঝাঁকের অবস্থান জানতে, বা ডুবোজাহাজের অবস্থান জানতে। যে ডুবোজাহাজগুলো সমুদ্রের জলের তলে ডুবে এক জায়গা থেকে এক জায়গায় যায়, যেটাকে বলে, কি বলে, ভুলে গেলাম ইংলিশটা কি। ভুলে গেছি। সাবমারিন। সাবমেরিন, রাইট রাইট। ডুবোজাহাজের অবস্থান জানতে বা সমুদ্রের গভীরতা জানতে এই শব্দ ব্যবহৃত হয়। এই শব্দ ব্যবহার করে যে সিস্টেমটা কাজ করে তাকে বলে সোনার, ঠিক আছে? সোনার। এই সোনারের ফুল ফর্ম কি? সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। নেভিগেশন মানে হচ্ছে দিক নির্দেশ করা বা দিশা নির্দেশ করা, আর রেঞ্জিং মানে হচ্ছে যে কোনটা কত দূরে আছে সেটা বোঝা। তাহলে এই সাউন্ড ব্যবহার করে কোন দিকে কি আছে এবং কত দূরে আছে সেটা বোঝা যায় বলে এই যে টেকনোলজিটা, যেখানে সাউন্ড ব্যবহার করে এই দূরত্ব এবং দিক মাপা হয়, এটাকে বলে সোনার টেকনোলজি। এটা সাবমেরিনে থাকেই সবসময়। আচ্ছা, এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে যদি আমি মানে সমুদ্রের গভীরতা মাপি, তখন আমাকে একটু আগে সমুদ্রের গভীরতা মাপার জন্য যত কিছু করতে হলো, যত কাঠখড় পোড়াতে হলো, যে আমি এখান থেকে একটা শব্দ করব, এই শব্দটা এই পথে যাবে, তার প্রতিধ্বনি এই পথে যাবে, অত কিছু করতে হয় না। যেটা করা হয় যে একটাই পার্টিকুলার সোর্স নেওয়া হয়, ওখান থেকে শব্দ তৈরি করা হয়, দেখা হয় কতক্ষণ বাদে শব্দটা প্রতিধ্বনিত হয়ে এলো, ঠিক আছে? তাহলে এটা কি করে করবো? ইজিলি করবো, যে এখান থেকে শব্দ তৈরি করবো, ধরো যদি দেখা যায় টি সেকেন্ড বাদে ফিরে আসে, তাহলে এই পুরো দূরত্ব যেতে ওর টি সেকেন্ড লেগেছে। যদি ওর গতিবেগ হয় ভি আর টি সেকেন্ড লাগে ফিরে আসতে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে ভি গুণ টি। তাহলে গভীরতা কি হবে বা একদিকের দূরত্ব কি হবে? ভি গুণ টি ভাগ 2। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, তাহলে এরকম একটা অঙ্ক আমরা ঝপ করে করে নিই। আহ না, এরকম করে বলি যে এক্ষেত্রে সমুদ্রের গভীরতা নির্ণয় এভাবে করে। এটা কিরকম করে? আমার এই জাহাজ ধর রয়েছে এখানে, এখান এখান থেকে সাউন্ডটা তৈরি করা হয়, সাউন্ডটা এই পথে যায়, আবার এই পথেই ফিরে আসে, ঠিক আছে? এবং এতে টি সময় লাগে। তবে দূরত্ব বা গভীরতা এরকম করে বলি, সমান সমান, যদি ভি গতিবেগ হয় তাহলে ভি টি ভাগ 2। কেন ভিটি ভাগ ভাগ 2 কেন হলো? ভিটি হচ্ছে মোট দূরত্ব আসা যাওয়ার জন্য, ভি গতিবেগ, টি সময় লেগেছে, তাহলে একদিকে দূরত্ব হবে, সেটাকে 2 দিয়ে ভাগ করলে একটা অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। অঙ্কটা এখান থেকে নেওয়া যাক। উম,
অঙ্কটা পর। দেখতে পাচ্ছি না, একটু বড় করো। হুম, পর। একটি জাহাজ শব্দোত্তর শব্দ উৎপন্ন করলে সেই শব্দ তরঙ্গ সমুদ্রতল থেকে 3.42 সেকেন্ড পরে প্রতিফলিত হয়ে ফিরে আসে। সমুদ্রের জলে শব্দোত্তর শব্দের বেগ 1521 মিটার/সেকেন্ড হলে সমুদ্রের ওই স্থানের গভীরতা নির্ণয় করে। তাহলে বল কি করে করবো? বললাম তো এক্ষুনি। কি রে, আমি কি একা একাই বকে যাবো? তুই কি কিছু বলবি না নাকি? এক্ষুনি তো বললাম, তুই বললি হ্যাঁ বুঝেছি। এখনো কোনো কথা বলছিস না। হ্যাঁ, আমি বুঝেছি। তা এটা বলতে পারছিস না কেন, কি করে করবো? উম, শব্দোত্তর শব্দ আহ শব্দোত্তর শব্দ উৎপন্ন হওয়ার পর ফিরে আসার মধ্যে সময় পার্থক্য হ্যাঁ, হচ্ছে 3.42 সেকেন্ড। 3.42, 42 বলে না ওটাকে। হুম। ওটাকে টি বলবো। হুম। তাহলে এক্ষেত্রে শব্দ তৈরি হওয়ার পর প্রতিধ্বনি শোনার সময় সমান সমান টি সমান সমান 3.42 সেকেন্ড। সুতরাং শব্দের গতিবেগ কত? শব্দের গতিবেগ ভি সমান সমান 1531 মিটার/সেকেন্ড টু মাইনাস 1। তাহলে এবার কি হবে বল? তাহলে এই সময় শব্দটা কি করেছে বল? শব্দটা প্রথমে তৈরি হয়েছে, তারপরে কি করেছে শব্দটা? প্রতিফলিত হয়ে আসবে। মানে তৈরি হওয়ার পর ধর এখানে শব্দটা তৈরি হয়েছে, তারপর কি করেছে? প্রতিধ্বনি এখানে আমি কখন শুনতে পাবো সেটা বল ঠিক করে। যখন তল থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসবে। তাহলে এইভাবে যাবে, আবার এইভাবে ফিরে আসবে। সেটা এত সময় কেন লাগবে বলতে? সুতরাং শব্দ সমুদ্রের তলদেশে গিয়ে প্রতিফলিত হয়ে ফিরতে পথ অতিক্রম করেছে। তা কত? এই সময়ে শব্দটা যতদূর যায় ততটা পথ অতিক্রম করেছে। তাহলে শব্দের গতিবেগ এত। এই সময় শব্দটা কত দূর যায়? 1531 মিটার/সেকেন্ড টু দি পাওয়ার -1 গুণ 3.42 সেকেন্ড। এটা করে কিছু একটা পাবো। বুঝতে পারছিস না, পারছিস না? হ্যাঁ। তা সেটা কত হয়? দাঁড়া আমি করে বলছি। 5236.02 মিটার। তাহলে কি দাঁড়ালো? তাহলে গভীরতা কত হবে? এইটা হচ্ছে পুরো দূরত্বটা, যে যেতে এবং আসার পুরো দূরত্ব। তাহলে গভীরতা কি হবে? কত হবে বল? এটা ভাগ 2। এটা ভাগ 2। কত হবে? 2618.01 মিটার। বোঝা গেল না, বোঝা গেল না? হ্যাঁ। এ তোর মাথা নাড়ানোতে আমি আর ভরসা পাচ্ছি না। বাহ বাহ বাহ, মানে নে একটা ব্রেক, 5 মিনিটের।
হ্যাঁ, তাহলে আমরা শব্দের প্রতিফলন, সেই প্রতিফলন ব্যবহার করে কি কি ইম্প্যাক্ট আমরা পাই, প্রতিধ্বনি এবং অনুরণন, সেটা দেখলাম। প্রতিধ্বনির ব্যবহার দেখলাম, তার সাথে দেখলাম শব্দেত্তর শব্দ আর শব্দোত্তর শব্দ, এই দুটোর মধ্যে কি পার্থক্য, এবং শ্রুতিগোচর শব্দের সাথে এদের এদের ফারাকটা কোথায়, মূলত কম্পাঙ্কের ফারাক। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শব্দের বৈশিষ্ট্য। একরকম বৈশিষ্ট্য তো আমরা দেখেছি, যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো তো আমরা দেখেছি। এবার আমরা কিছু অন্যরকম বৈশিষ্ট্য দেখবো, শব্দের বৈশিষ্ট্য। তার মধ্যে মানে মানে বৈশিষ্ট্য বলতে গেলে কি বোঝাতে চাইছি, যে কিছু কিছু শব্দ আমাদের কানে খুব মধুর লাগে, আর কিছু কিছু শব্দ মধুর লাগে না, নয়েজি লাগে অনেক বেশি। এটা কিসের জন্য ফারাক হয়ে যায়, যে কিছু কিছু শব্দ কেন মধুর লাগে, কিছু কিছু শব্দ কেন মধুর লাগে না, বা কখন মধুর বেশি লাগতে পারে, সেই বৈশিষ্ট্য নিয়ে আমরা খানিকটা আলোচনা করবো। তো সেখানে কয়েকটা জিনিস আমাদের জেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সুর, বা যেটাকে বলে টোন। সেটা কি জিনিস না, একটি নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ। একটি নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ যদি হয় তখন তাকে বলে সুর। যেমন এই ধরনের শব্দ কোথায় শুনতে পাওয়া যায়? আমরা বাস্তব জীবনে প্রায় কোথাওই একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ শুনতে পাই না। পরীক্ষাগারে যখন ওই আহ, কি বলে বলে ওগুলোকে, ভুলে গেলাম, টিউনিং ফর্ক যেটাকে বলে, সুর শলাকা। শলাকা গুলো মানে যেগুলো প্রথম দিকে দেখিয়েছিলাম যে এরকম গোছের দেখতে হয়, একে কিছু বাড়ি মারলে এটা কাঁপতে থাকে, এবং এর কাঁপার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে। তো কোনো সুর শলাকাকে আঘাত করলে সেখান থেকে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তৈরি হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা সুর শুনতে পাই, সেই জন্যই সেটাকে সুর শলাকা বলে। আর কি, এর পরের কনসেপ্ট যেটা জানতে হবে সেটাকে বলে স্বর বা নোট। নোট সেটা কি জিনিস? সেটা হচ্ছে একাধিক নির্দিষ্ট কম্পাঙ্কের সুরের সমন্বয়। তাহলে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ থাকলে সেটাকে বলবো সুর। একাধিক নির্দিষ্ট কম্পাঙ্কের সুর যদি মিশে থাকে, এই কম্পাঙ্কেরও আছে, ওই কম্পাঙ্কেরও আছে, এই কম্পাঙ্কেরও আছে, এরকম কিছু মানে একাধিক, কিন্তু অসীম নয়, ঠিক আছে, ফিক্সড কিছু কম্পাঙ্কের শব্দ মিশে আছে, তখন তাকে বলবো স্বর বা সুরের সমন্বয়, যাই বল। এই স্বরের মধ্যেই, এই স্বরের আন্ডারই আমরা তিনটে জিনিস জানবো। একটাকে বলে মূল সুর। তাহলে স্বরের মধ্যে অনেকগুলো সুর আছে, অনেকগুলো নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ আছে, তার মধ্যে মূল সুর কাকে বলবো না, স্বরে উপস্থিত সবচেয়ে কম কম্পাঙ্কের সুর। তাহলে একটা স্বরে অনেকগুলো নির্দিষ্ট কম্পাঙ্কের সুর রয়েছে, সেই সুরগুলোর যে কম্পাঙ্ক রয়েছে তার মধ্যে সব থেকে কম কম্পাঙ্কের যে সুর, তাকে বলবো আমরা মূল সুর, বা এটাকে ইংরেজি বলে ফান্ডামেন্টাল টোন। ফান্ডামেন্টাল টোন। আর কি, এখানে আর কি আমরা জানবো? উপসুর বা ওভারটোন। ওভারটোন এটা কি? মূল সুর বাদে আর যা সুর রয়েছে, মূল সুর ব্যতীত স্বরে উপস্থিত অন্যান্য সুর। আর কি দরকার আমাদের জানা, সেটা হচ্ছে সমমেল। সমমেল ইংলিশে বলে হারমোনিক্স। হারমোনিক্স এটা কি জিনিস না, স্বরে উপস্থিত সেই সুরগুলি যাদের কম্পাঙ্ক, বা সেই উপসুরগুলি বলা উচিত, সেই উপসুরগুলি যাদের কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক।
তাহলে কি দাঁড়াচ্ছে? একটা স্বরে অনেকগুলো কম্পাঙ্কের শব্দ রয়েছে বা অনেকগুলো কম্পাঙ্কের সুর রয়েছে, তার মধ্যে সব থেকে কম কম্পাঙ্কের যে সুর তাকে বলবো মূল সুর। সেটা বাদ দিয়ে বাদ বাকি সমস্তগুলোকে বলবো উপসুর। ওই উপসুরের মধ্যেও যাদের কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক, 1 গুণ 2 গুণ, 1 গুণ তো হবে না, 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ, সেগুলোকে আমরা বলবো সমমেল। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এরই একটা আরেকটা ভাগ হচ্ছে যেটাকে বলে অষ্টক বা অক্টেভ। এমন সমমেল যার কম্পাঙ্ক মূল সুরের দ্বিগুণ, বা একে আমরা বলি প্রথম সমমেল, বা সব থেকে কম কম্পাঙ্কের সমমেল। সমমেল হতে হলে হয় 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ হতে হবে। তাহলে সব থেকে কম কম্পাঙ্কের সমমেল কি হবে? যেটা দ্বিগুণ, সেটাকে আমরা কি বলি? অক্টেভ। তার উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝা যাক। উদাহরণ: ধরি কোনো স্বরে নিম্নলিখিত কম্পাঙ্কের সুরগুলি আছে। কি কি আছে? ধর ধর 250 হার্জ আছে, 300 হার্জ আছে, 100 হার্জ আছে, 180 হার্জ আছে, 520 হার্জ আছে, 200 হার্জ আছে। এতগুলো আছে। তাহলে এবার বল মূল সুর কোনটা হবে? এদের মধ্যে মূল সুর কোনটা হবে? উপসুর কোনগুলো হবে? সমমেল কোনগুলো হবে? আর অষ্টক যদি থাকে তাহলে কোনটা হবে? বল। তাহলে মূল সুর কি জানি? সব থেকে কম কম্পাঙ্কের যে সুরটা। এখানে সব থেকে কম কম্পাঙ্কের সুর কি আছে? 100 হার্টজ। তাহলে এই ক্ষেত্রে মূল সুর হচ্ছে 100 হার্জ। উপসুর কোনগুলো তাহলে? অন্যান্য সুরগুলো মূল সুর ছাড়া। সবগুলো উপসুর। এবার সমমেল কোনগুলো? সমমেল হচ্ছে মূল সুরের সরল গুণিতক। সমমেল কোনগুলো? 300 হার্টজ। 300 হার্জ সমমেল। আর 200 হার্টজ। 200 হার্জ সমমেল। আর 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 কোনো নেই। আর তো নেই। তাহলে অষ্টকের মধ্যে কোনটা হবে? যেটা মূল সুরের জাস্ট ডাবল। তাহলে সেটা কোনটা? সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে অষ্টক। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম। আচ্ছা, অষ্টক কেন বলে? মানে দ্বিগুণ হচ্ছে কিন্তু একটা 8 দিয়ে নাম রেখেছে কেন? আইডিয়া আছে কোনো? মানে কোনো ধারণা? না। আসলে যে কোনো কালচারেই যখন মিউজিক প্রথম তৈরি হয়েছে, তো আমাদের যেরকম সা রে গা মা পা ধা নি সা, ঠিক আছে, ধর এরকম, ধর সা রে গা মা পা ধা নি, তারপরে আবার সা। তো এটাকে বলে নিচের সা, এটাকে বলে ওপরের সা। আবার এরকম করে চলতে থাকে, সা রে গা মা পা ধা নি সা, আবার সা রে গা মা পা ধা নি সা, এরকম করে চলতে থাকে। তো এর কম্পাঙ্ক যদি x হার্জ হয়, তারপরের যে সাটা তার কম্পাঙ্ক সবসময় হয় 2x হার্জ। তারপরের যে সাটা, আবার যখন সেটা সা আসবে, ওটা হয় 3x হার্জ। এরকম করে চলতে থাকে। তো তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একটা একটা থেকে একটা সা থেকে, আচ্ছা এটা শুধু সা এর ক্ষেত্রে না, রে এর ক্ষেত্রেও তাই। এখানে যে রেটা থাকবে, এর কম্পাঙ্ক হবে এই রে এর কম্পাঙ্কের ঠিক দ্বিগুণ। তার মানে অষ্টক। কেন এটাকে অষ্টক বলছে? না, এই সা থেকে এই সা এর মাঝখানে দেখ, আট আট নম্বরটা হচ্ছে ওই সা। 1 2 3 4 5 6, সরি 7,
মানে এটা নিয়ে আটটা হচ্ছে বেসিক্যালি, সরি ভুল বললাম, এইটা নিয়ে একটা আটটার কম্বিনেশন হচ্ছে। সেই জন্য এর ডবল যেটা সেটাকে অষ্টক বলে। এই নামটা বেসিক্যালি মিউজিক থিওরি থেকে আসছে, নাকি ফিজিক্সের সঙ্গে সংক্রান্ত। যেহেতু এই আটটা সুর নিয়ে একটা এরকম কম্বিনেশন বাঞ্চ তৈরি হচ্ছে, একটা থেকে শুরু করে আরেক পরের সেম জিনিসটা যেতে গেলে কম্পাঙ্কটি ডবল হয়ে যায়। সেই জন্য নামটা অষ্টক, যদিও দ্বিগুণ হচ্ছে কিন্তু নামটা অষ্টক। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম। এবং এরকম কম্পাঙ্ক যদি দ্বিগুণ বা তিনগুণ হয়, সমমেল কেন বলে? এই নামটার মধ্যে যেটা আছে, একটা মিল রয়েছে। এক্স হার্জ কম্পাঙ্কের শব্দ আর টু এক্স হার্জ কম্পাঙ্কের শব্দের মধ্যে অনেকগুলো মিল পাওয়া যায়। কেন মিল পাওয়া যায়? কম্পাঙ্ক ডবল হচ্ছে মানে কি? তাহলে এইটা যদি এইরকম হয়, তার এইরকম ওয়েভ, টু এক্স হার্জেরটা কেমন হবে? টু এক্স হার্জেরটা হবে আর একটু বেশি কম্পাঙ্ক। তাহলে এটা তুই যদি পাশাপাশি পাশাপাশি রাখিস, এইটা শব্দের ওয়েভ, টু এক্স হার্জের ওয়েভটা হবে এরকম। বললাম একটুখানি, এই দাগটা দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। টু এক্স হার্জের ওয়েভটা হবে এরকম, এরকম। তাহলে দেখ, মানে বেসিক্যালি টু এক্স হার্জ মানে কি? এই যদি একবার কাঁপে, এ দুবার কাঁপবে। ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক তো তাই ছিল, যে সেকেন্ডে যতবার কাঁপছে। তাহলে এ, এইখানে এ একটা হয়ে গেল, কিন্তু এই নীলটা ততক্ষণে অর্ধেক গেছে, এই আর একটা সাইকেল পূর্ণ করে নিল, এই নীলটা তখন পুরো গোটা একটা সাইকেল গেল। তাহলে কম্পাঙ্ক যখন এরকম দ্বিগুণ বা তিন গুণ বা চার গুণ হয়, বিশেষ করে দ্বিগুণ হলে ভীষণ শুনতে সিমিলার লাগে। কারণ অলমোস্ট সেম জায়গা থেকে এরা পাস করেছে, এখান থেকে পাস করেছে, আবার এখান থেকে পাস করেছে, আবার এখান থেকে পাস করেছে। মাঝের জায়গাগুলো একটু ফারাক রয়েছে, কিন্তু অলমোস্ট অনেকগুলো জায়গায় সিমিলারিটি রয়েছে। এই জন্য কম্পাঙ্ক দ্বিগুণ তিন গুণ চার গুণ হলে শুনতে অনেক সময় একই রকম লাগে। এই জন্য এই সাটা শুনতে যেরকম লাগবে, এই সাটা শুনতে অনেকটা কাছাকাছি লাগবে। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হ্যাঁ। তাহলে এই নীলটা যদি এক্স হয়, এর কম্পাঙ্ক যদি এক্স হার্জ হয়, তাহলে কালোটা হবে টু এক্স হার্জ, দ্বিগুণ কম্পাঙ্ক। তাহলে বোঝা গেল যে সুর কি জিনিস, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ। স্বর কি জিনিস, অনেকগুলো নির্দিষ্ট কম্পাঙ্কের সুর যখন মিলে আছে, তার মধ্যে মূল সুর বলবো যেটা সব থেকে কম কম্পাঙ্কের শব্দ, উপসুর বাদ বাকিগুলো। ওই উপসুরের মধ্যেও যেগুলো মূল সুরের সরল গুণিতক, সেগুলোকে বলবো সমমেল। আর প্রথম সমমেল বা সব থেকে কম কম্পাঙ্কের সমমেল যেটা, সেটা হচ্ছে অষ্টক, জাস্ট যেটা মূল সুরের দ্বিগুণ। পরিষ্কার? হ্যাঁ। আচ্ছা, এবার কি পড়া দরকার? এবার আর যে বৈশিষ্ট্যগুলো পড়া দরকার তার মধ্যে আছে প্রাবল্য ও তীব্রতা। প্রাবল্যকে ইংলিশে বলে ইন্টেন্সিটি, তীব্রতাকে ইংলিশে বলে লাউডনেস। লাউডনেস, এই দুটো কি জিনিস? নামের নাম থেকে একটা বোঝা যাচ্ছে যে যে শব্দ যত বেশি প্রবল ভাবে শোনা যাচ্ছে, যত বেশি জোরালো শোনা যাচ্ছে, তার প্রাবল্য তত বেশি, তীব্রতাও খানিকটা কানেক্টেড, ঠিক আছে? প্রাবল্য একটা, এইটা তো বইয়ে একটু উল্টো লেখা আছে, মানে তীব্রতার সংজ্ঞাটাকে প্রাবল্য, সরি প্রাবল্য সংজ্ঞাটাকে তীব্রতা বলে চালানো আছে। আমি ঠিকঠাকটা লিখিয়ে দিচ্ছি, বাট ওই বইতে যেটা লেখা আছে সেটাই উত্তর লিখবি, কারণ জানি না আমার যে খাতা দেখবে সে কত কি জানে। তো প্রাবল্য একটা ফিজিক্যাল কনসেপ্ট, এটা মাপা যায়। কোনো ওয়েভের ক্ষেত্রে প্রাবল্য মাপা যায়। তীব্রতা একটা সাবজেক্টিভ কনসেপ্ট, মানুষ থেকে মানুষে ভ্যারি করবে। আমার কতটা তীব্র লাগছে আর তোর কতটা তীব্র লাগছে, দুটোর মধ্যে ফারাক হবে। প্রাবল্যের কিন্তু কোনো ফারাক হবে না। প্রাবল্য মানে স্কেল দিয়ে মাপার মতো একটা ব্যাপার। আর তীব্রতাটা কিরকম বলতো, যে তোর এটা দেখে বড় লাগছে না ছোট লাগছে, ওরকম ব্যাপার। তাহলে তীব্রতাটা পাল্টাতে পারে, প্রাবল্য কিন্তু ফিক্সড। ঠিক আছে? কি প্রাবল্য জিনিসটা কি? না, শব্দ তরঙ্গ যখন যাচ্ছে তখন সেটা যতটা শক্তি নিয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে তার প্রাবল্যের পরিমাপ। ঠিক আছে? তাহলে এটাকে এরকম করে বলতে পারি যে শব্দ, এরকম করে বলি, শব্দ কতটা শক্তি বহন করছে, আর এটা হচ্ছে শব্দ কতটা জোরে শোনাচ্ছে।
এই কতটা জোরে শোনাচ্ছে এটা কিন্তু সাবজেক্টিভ ব্যাপার, যেটা বললাম, যেটা পাল্টাতে পারে। তো ওরা আমার একই রকম নাও লাগতে পারে, মানুষ থেকে মানুষে ভ্যারি করবে। তাহলে এই প্রাবল্যের সংজ্ঞা কি? আমি সংজ্ঞাটা লিখিয়ে দিচ্ছি, তারপরে বোঝানোর চেষ্টা করছি। কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে শব্দের অভিমুখের সাথে লম্বভাবে যে পরিমাণ শব্দ শক্তি একক সময়ে প্রবাহিত হয় তাকে ওই শব্দের প্রাবল্য বলে। ছোট্ট একটা ভুল করেছি। উম এটাকে আগে দিতে হবে। তাহলে কি দাঁড়ালো? যে ধর শব্দ এখান থেকে প্রবাহিত হচ্ছে, শব্দ এখান থেকে এইদিকে যাচ্ছে, আমাকে একটা ক্ষেত্রফল নিতে হবে যেটা শব্দের অভিমুখের সাথে ঠিক লম্বভাবে আছে, একক ক্ষেত্রফল। তাহলে ধর আমি এই ক্ষেত্রফলটা নিলাম, এইখানে একটা শব্দ পড়ছে, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হচ্ছে, যে পরিমাণ শব্দ শক্তি, আচ্ছা এই ক্ষেত্রফলটা কি হতে হবে? একক ক্ষেত্রফল, মানে 1 সেন্টিমিটার স্কোয়ার বা 1 মিটার স্কোয়ার। এই ক্ষেত্রফলটাকে শব্দের অভিমুখের সাথে লম্ব হতে হবে, শব্দের অভিমুখ এইদিকে, তাহলে এটা যেন এর সাথে লম্বভাবে থাকে, এই কোণটা যেন 90 ডিগ্রি হয়। এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে শব্দ 1 সেকেন্ডে যত শক্তি নিয়ে যাচ্ছে, বহন করে নিয়ে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, সেইটাকে বলে ওই শব্দের প্রাবল্য। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝাচ্ছি। বেশ, খেয়াল রাখবি এইটা তোদের বইয়ে তীব্রতার সংজ্ঞা হিসেবে লেখা আছে, এটা তীব্রতার সংজ্ঞা নয়, এটা প্রাবল্যের সংজ্ঞা। বাট পরীক্ষায় তীব্রতার সংজ্ঞা লিখলে চাইলে এটাই লিখবে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? মানে হ্যাঁ, বুঝতে আমি পারছি। ওই নম্বর পেতে হলে এটা লিখবি আর কি, ঠিক আছে? আর যদি মনে হয় যে না আমি ঠিকটা লিখতে চাই, তাহলে অবশ্যই সে ঠিকটা লেখার অপশন হচ্ছে, যেটা বললাম, এটা প্রাবল্যের সংজ্ঞা, এটা তীব্রতার সংজ্ঞা নয়। আচ্ছা, তীব্রতা কি দিয়ে মাপে? আচ্ছা, প্রাবল্য কি দিয়ে মাপবে? প্রাবল্য মাপে হচ্ছে শক্তি, কতটা শক্তি নিয়ে যাচ্ছে ভাগ, মানে একক যদি এরকম করে দেখি, এরকম করে বলি প্রাবল্য সমান সমান কতটা শক্তি নিয়ে যাচ্ছে ভাগ কতটা সময়, একক সময় দিয়ে দেখতে হবে আমাকে, আর একক ক্ষেত্রফল দিয়ে দেখতে হবে, তাহলে দুটোই নিচে গুণ হবে। মনে হচ্ছে তো যে যখনই একক কিছুতে আমরা দেখতে চাই তখন সেটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে একক সময়ে দেখতে হয়, একক ক্ষেত্রফলে দেখতে হয় প্রাবল্য। তাই জন্য সময় দিয়ে ভাগ করছে, ক্ষেত্রফল দিয়েও ভাগ করছে শক্তিকে। তাহলে এর একক হবে শক্তির একক ভাগ সময়ের একক গুণ ক্ষেত্রফলের একক। এটা করে দেখবি পাবি। ধর শক্তির একক আমি কথা কথা বলছি জুল, সময়ের একক ধর সেকেন্ড, আর ক্ষেত্রফলের একক ধর উম হুম, ঠিক আছে, ক্ষেত্রফলের একক ধর মিটার স্কোয়ার। তাহলে প্রাবল্যের একক কি হবে? জুল, জুল সেকেন্ড টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। এটাই সিডিএস এ করলে কি হয়ে যাবে? এটা আর্গ হয়ে যাবে, এটা সেকেন্ডটা সেকেন্ড থাকবে, এটা সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে। তখন এটা যাবে আর্গ সেকেন্ড টু দি পাওয়ার -1 সেন্টিমিটার টু দি পাওয়ার -2। এটা হচ্ছে প্রাবল্যের একক। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ।
আচ্ছা, এটা কিসের সাথে কানেক্টেড? কখন শব্দের প্রাবল্য বেশি হয়, কখন শব্দের প্রাবল্য কম হয়? এই যে শব্দ তরঙ্গটা আছে, আর এইটা একটা শব্দ তরঙ্গ, আর ধর একই কম্পাঙ্কের এইটা একটা শব্দ তরঙ্গ, এই দুটো তরঙ্গের মধ্যে পার্থক্য কি? এই দুটো শব্দ তরঙ্গের মধ্যে পার্থক্য হচ্ছে এই বিস্তারটা, বিস্তার বেশি, বিস্তার কম। তো যার বিস্তার যত বেশি যে তরঙ্গের, তার প্রাবল্য তত বেশি। তাহলে প্রাবল্য বেশি, প্রাবল্য কম। তাহলে যে শব্দ তরঙ্গের বিস্তার যত বেশি, তার প্রাবল্য তত বেশি, সে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় বেশি শক্তি নিয়ে যাবে। আর যে শব্দ তরঙ্গের বিস্তার কম, তার প্রাবল্য কম, সে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় কম শক্তি নিয়ে যাবে। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম। আর তীব্রতা কি জিনিস? তীব্রতা হচ্ছে আমাদের কানে শব্দ কত তীব্র বোধ হচ্ছে, একে ডেসিবেল একক, ডেসিবেল বা ডিবি এককে মাপা হয়। ঠিক আছে। এখানে ছোট্ট জিনিস বলে রাখি, মানে আবার ডেসিবেল এককটা একটু একটু সিম্পল একক নয়, আমি এককটা নিয়ে খুব বেশি কথা বলছি না। এই তীব্রতা মাপার উপায়টা মানে এখন তোদের তোদের তোরা কি লগ তোরা পড়েছিস? ক্লাস 9-এ বোধহয় লগ থাকে না? হ্যাঁ। কিন্তু কিছুই মনে নেই নাকি? না, এটা ঠিক করে শিখিনি। আচ্ছা ঠিক আছে, মানে আমি একদম লাস্ট চ্যাপ্টারে তো এটা। আচ্ছা আচ্ছা বুঝেছি। তো এটা বেসিক্যালি একটা লগ জাতীয় স্কেল, আমি তার ডিটেলে যাচ্ছি না, শুধু একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এটা খেয়াল রাখবি যে ডিবি 10 ঘর বৃদ্ধি মানে শব্দের তীব্রতা 10 গুণ বৃদ্ধি। তাহলে যদি বলে 30 ডেসিবেল আর 40 ডেসিবেল, শব্দের তীব্রতার পার্থক্য কত? 10 গুণ 40 ডেসিবেলটা। এটা খেয়াল রাখতে হবে। ওই স্কেলটাই এমন করে করা যে প্রতি 10 ঘর মানে হচ্ছে 10 গুণ করে বাড়বে। এটা মানে 2 ঘর মানে 2 গুণ নয় কিন্তু, ঠিক আছে? প্রতি 10 ঘর মানে 10 গুণ। মানে খানিকটা বোঝা গেছে কি? হ্যাঁ না কিছু বল। হ্যাঁ। মানে ওটা লগ না বোঝা গেলে বোঝানো মুশকিল এখন, যে এটা কেন এরকম করে হয়। স্কেলটা এইভাবে ডিজাইন করা আছে যাতে প্রতি 10 গুণ বাড়ার সাথে ডেসিবেলের মাত্রাটা 10 ঘর করে বাড়ানো হয়। ঠিক আছে? তাহলে 10 ডেসিবেলের সাথে 20 ডেসিবেলের পার্থক্য হচ্ছে 20 ডেসিবেল 10 ডেসিবেলের 10 গুণ। 30 ডেসিবেল 20 ডেসিবেলেরও 10 গুণ। 40 ডেসিবেল 30 ডেসিবেলের 10 গুণ। ঠিক আছে তীব্রতা। তো এরকম করে মাপা হয়। ঠিক আছে, ইনফরমেশনটা মানে দরকার না হলে মাথায় রাখার দরকার নেই, এককটা মাথায় রাখি, ডেসিবেল এককে তীব্রতা মাপা হয়। আচ্ছা, এই তীব্রতা বা প্রাবল্য কিসের উপর নির্ভর করে? তাহলে এরা নির্ভর করে, একটা তো বললেই অলরেডি বলেছি, ওটার উপরই মূলত নির্ভর করে, সেটা হচ্ছে তরঙ্গের বিস্তারের উপর। বিস্তার বাড়লে প্রাবল্য ও তীব্রতা দুটোই বাড়ে। আর কি? উৎসের উপর, উৎসের আকারের উপর, আকার এর উপর, যেখান থেকে শব্দ তৈরি হচ্ছে সেই উৎসটা কত বড়। ফর এক্সাম্পল, একটা ছোট ঘন্টা আর একটা বড় ঘন্টা, বড় ঘন্টা থেকে সাউন্ড করলে সেটা প্রাবল্য এবং তীব্রতা দুটোই বেশি হবে। তাহলে উৎসের আকার বাড়লে, জাস্ট লিখে দিচ্ছি বাড়ে, মানে দুটোই বাড়ে। ঠিক আছে? আর কি? আর হচ্ছে উৎস থেকে দূরত্ব,
যত বেশি দূরে থাকবি তত কমবে, তাহলে দূরত্ব বাড়লে এগুলো কমবে। ঠিক আছে? কেন দূরত্ব বাড়লে কমে যায়? কারণ শব্দ তরঙ্গটা যখন বায়ুর মধ্যে থেকে প্রবাহিত হয় তখন এই বিস্তারটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে? এটা আমি ছবিটাকে দেখিয়ে দিচ্ছি। যে ধর এখান থেকে শব্দটা তৈরি হচ্ছে, কম্পনটা প্রথমে এভাবে এভাবে যাচ্ছিল, তারপর আস্তে আস্তে কমতে থাকে, এবং একটা সময় বাদে আর শোনা যাবে না কোনো। তাহলে বুঝতে পারছি যেহেতু এই বিস্তারটা দূরত্বের সাথে সাথে কমছে, কেন কমছে? বায়ুর বাধার জন্য কমছে, তাই জন্য। তাহলে দূরত্বের সাথে বিস্তার কমে, মাধ্যমের বাধার জন্য বিস্তার কমে, তাই প্রাবল্য ও তীক্ষ্ণতা কমে। আর কি? বায়ু প্রবাহের উপরও প্রাবল্য তীক্ষ্ণতা নির্ভর করে। বায়ু প্রবাহের দিক, বায়ু প্রবাহের দিকে শব্দ গেলে তার প্রাবল্য ও তীক্ষ্ণতা বেশি মনে হয়, কারণ বায়ু সেক্ষেত্রে হেল্প করছে শব্দকে ওইদিকে যেতে। আর যদি বায়ু প্রবাহের উল্টো দিকে শব্দ যায়, একদিকে হাওয়া বইছে, শব্দ তুই এমন দিকে দাঁড়িয়েছিস যে শব্দকে তোর তোর অব্দি আসতে হলে ওই বায়ু প্রবাহের উল্টো দিকে আসতে হবে, তখন তোর কাছে যে প্রাবল্য এবং তীব্রতা শব্দ পৌঁছবে সেটা কম হবে। পরিষ্কার? হুম। তাহলে এই ফ্যাক্টর গুলোর উপর তীব্রতা আর প্রাবল্য নির্ভর করে। আচ্ছা, এরপরে একটা কনসেপ্ট হচ্ছে তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা বা ইংলিশে বলে পিচ। পিচ কি জিনিস এটা? দেখবি যে একজন নারী কথা বললে, একজন পুরুষ কথা বললে, তাদের শব্দের মানে তাদের সাউন্ডের মানে ডিফারেন্সটা অনেকটা, অনেকটা ডিফারেন্স। এবং নারীর কণ্ঠ অনেক বেশি তীক্ষ্ণ, অনেক বেশি হাই পিচের যেটাকে বলা হয়, মানে অনেক বেশি কানে লাগার মতো, বাচ্চার শব্দ আরো বেশি তীক্ষ্ণ। আর পুরুষের কণ্ঠ অতটা তীক্ষ্ণ নয়। তো এইটা কি দিয়ে ডিটারমাইন হয় তীব্রতা? এটা কি দিয়ে নির্ভর করে? তীক্ষ্ণতা। এটা তীব্রতা দিয়ে নির্ভর করে না। তাহলে এরকম, এটাকে এরকম করে বলবো যে তীব্রতা, আগে বললাম তীব্রতা বা লাউডনেস মানে কতটা জোরে শব্দটা, সেটা যদি সেমও হয়, সেম হলেও যে বৈশিষ্ট্যের জন্য চড়া ও খাদের সুর পৃথক করা যায়, তাকেই তীক্ষ্ণতা বলে। চড়া ওর খাদের সুর বলতে, এই একটু আগে সারেগামা পাধা নিচে বলছিলাম, যত উপর দিকে যাচ্ছি সা থেকে রে থেকে গা থেকে মা, তত চড়ছে। আর খাদ মানে আর ফ্রিকোয়েন্সি কমছে। তাহলে যে বৈশিষ্ট্যের জন্য কম ফ্রিকোয়েন্সি আর বেশি ফ্রিকোয়েন্সি শব্দ, কম কম্পাঙ্ক আর বেশি কম্পাঙ্ক শব্দের মধ্যে ফারাক ভালো করে করা যায়, তাকেই বলে পিচ। এই পিচ যত বেশি হবে তত তীক্ষ্ণ শোনাবে, পিচ যত কম হবে তত কম তীক্ষ্ণ শোনাবে বা ফ্ল্যাট শোনাবে। এই ভালো এক্সাম্পল কি? একটা তো বললাম যে নারী আর পুরুষের উদাহরণ। আরেকটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে, ধর তুই একটা বড় পাত্র রেখে তাতে জল ভরছিস। আমি এটা লিখছি না, বইয়ের এক্সাম্পল পাবি। কলসিতে জল ভরছিস ধর, প্রথমে যখন কলসিটা খালি রয়েছে তখন শব্দটা অনেক বেশি তীক্ষ্ণ হয়। যত, সরি, তখন শব্দটা হ্যাঁ, তখন শব্দটা অনেক বেশি তখন শব্দটা অনেক বেশি কম তীক্ষ্ণ হয়। যত কলসিটা ভরতে থাকে তত শব্দটা অনেক বেশি কানে লাগার মতো শব্দ হয়, তার পিচ বাড়তে থাকে। তাহলে এই যে পিচের ডিফারেন্সটা হচ্ছে, এই যে তীক্ষ্ণতার ডিফারেন্সটা হচ্ছে, মানে এটাকেই তীক্ষ্ণ বলে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? কলসি সাউন্ডের ক্ষেত্রে একটু ভাবার চেষ্টা কর যে একটা খালি বোতলও তুই যদি ভরিস, প্রথমে শব্দটা অনেক বেশি ফ্ল্যাট হয়, তারপরে শব্দটা অনেক বেশি কানে লাগার মতো শব্দ হয়। তো এইটাকেই বলে পিচ, মানে ওই কানে লাগার মতো হচ্ছে মানে ওটা তীক্ষ্ণ হচ্ছে, ওটার পিচটা বাড়ছে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম, বোঝা যাচ্ছে। তাহলে এটা কিসের উপর নির্ভর করে না?
কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতা বাড়ে। এখানে যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে যে নারী কণ্ঠের কম্পাঙ্ক পুরুষ কণ্ঠের তুলনায় বেশি। তাই নারী কণ্ঠ অনেক তীক্ষ্ণ, মানে তীক্ষ্ণ মানে এক্ষেত্রে যেটা বলার চেষ্টা করছে কানে অনেক বেশি লাগবে, আবার বলছে বাচ্চার ক্ষেত্রে সেটা আরো বেশি। তাই বাচ্চাদের কণ্ঠস্বর আরো বেশি তীক্ষ্ণ হয়, কানে লাগার মতো হয়। এর একই রকম ভাবে খালি পাত্রে থেকে আংশিক পূর্ণ পাত্রে, আংশিক পূর্ণ পাত্রে কিছু ঢালার শব্দ বেশি তীক্ষ্ণ। আচ্ছা, আচ্ছা, এবার আমরা জানি যে গতিবেগ যদি ফিক্সড হয়, আমরা কি জানি কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য আর গতিবেগের সম্পর্ক কি? গতিবেগ সমান সমান কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য, আমরা প্রথম ক্লাসে দেখেছি। তাহলে গতিবেগ যদি ফিক্স হয়, আমরা দেখেছিলাম কম্পাঙ্ক বাড়া মানে তরঙ্গ দৈর্ঘ্য কমা, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের উল্টো সম্পর্ক। তাহলে কম্পাঙ্ক বাড়লে যদি তীক্ষ্ণতা বাড়ে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমলে তীক্ষ্ণতা বাড়বে। তাহলে আমি করে বলি, গতিবেগ নির্দিষ্ট হলে তরঙ্গ দৈর্ঘ্য কমলে তীক্ষ্ণতা বাড়ে। আবারও বলছি, গতিবেগ সমান সমান কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে গতিবেগ ফিক্স আছে মানে কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট। তাহলে কম্পাঙ্ক বাড়া মানে তরঙ্গ দৈর্ঘ্য কমছে, দুটো সংখ্যার গুণফল যখন ফিক্সড, একটা সংখ্যা বাড়ছে মানে আরেকটা জিনিসটা কমছে। তাহলে একই রকম ভাবে এটা হচ্ছে সম্পর্ক। আরেকটা কি দেখা যায় যে দীর্ঘস্থায়ী শব্দের তীক্ষ্ণতা ক্ষণস্থায়ী শব্দের চেয়ে বেশি হয়। যে শব্দ অনেক বেশিক্ষণ স্থায়ী রয়েছে, যেটা আমরা দেখবি ওই শ্রুতি নির্বন্ধ বলতে গিয়ে বলেছিলাম কোনগুলো দীর্ঘস্থায়ী কোনগুলো কম স্থায়ী, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী শব্দ হচ্ছে ওই বন্দুকের বুলেটের শব্দ, মানে যেটা একবারে টক করে হয় আর কি, সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। আর দীর্ঘস্থায়ী মানে যেটা অনেকক্ষণ ধরে স্থায়ী রয়েছে। তো দীর্ঘস্থায়ী কম শব্দের তীক্ষ্ণতা জেনারেলি বেশি হয়। তাহলে এটা হচ্ছে আমরা পড়লাম কি কি শব্দের গুণ, বৈশিষ্ট্যের ক্ষেত্রে সুর, স্বর, মূল সুর, উপসুর, সমমিল, অষ্টক এগুলো পড়লাম। তীব্রতা বা প্রাবল্য পড়লাম, যে কত শক্তি বহন করে নিয়ে যাচ্ছে বা কানে কতটা জোরে লাগছে। তীক্ষ্ণতা পড়লাম, যে চড়া এবং খাদ এই দুটোর মধ্যে ফারাকটা কতটা বেশি, বা কম্পাঙ্ক দিয়ে সেটা নির্দিষ্ট হচ্ছে কম্পাঙ্ক কত বেশি। লাস্ট আমরা যেটা পড়বো আজকে সেটা হচ্ছে গুণ বা জাতি। গুণ বা জাতি, ইংলিশে বলে কোয়ালিটি অর টিম্বার। এটা 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 কি করে বোঝা যায় ভালো করে? যে বিভিন্ন সোর্স থেকে, মানে ধর দুটো বাদ্যযন্ত্র আছে, একটা ভায়োলিন একটা হারমোনিয়াম লেটস, এরা যদি একই কম্পাঙ্কের মূল সুর তৈরিও করে, তাহলেও তাদের সাউন্ড গুলো আলাদা শুনতে লাগে। এই যে সাউন্ডের কোয়ালিটি ফারাক হয়ে যাচ্ছে একটা সোর্স থেকে আরেকটা সোর্সে, এটাকেই বলে সাউন্ডের গুণ বা জাতি পাল্টে যাচ্ছে। তাহলে কি বলবো, যে যদি স্বরে মূল সুর একই থাকে, তবুও দুটি স্বর শুনতে আলাদা লাগতে পারে। এর কারণ কি? এর কারণ এদের মধ্যে থাকা উপসুরগুলি আলাদা হতে পারে।
একই, তার মানে শব্দে থাকা উপসর্গগুলি দিয়ে তার গুণ বা জাতি নির্দিষ্ট হয়। এক্সাম্পল কি? একই কম্পাঙ্কের মূল সুর যুক্ত ধর গিটার ও ভায়োলিনের শব্দ আলাদা শোনায়। এখানে একটা জিনিস খেয়াল রাখা, মূল সুর কিন্তু এটা সেম, মানে মূল সুর সেম হতে পারে, যদি সেম হয় তাও আমরা আলাদা শুনবো। কেন না, মূল সুর ছাড়া বাদ বাকি যে সুরগুলো আছে, উপসুর যেগুলো আছে, সেগুলো আলাদা হয়ে যাবে। বাট স্টিল একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে সাধারণত মূল সুরের তীব্রতা সবচেয়ে বেশি হয়, আর মূল সুরই তীক্ষ্ণতা নির্ধারণ করে। তাহলে যদিও মূল সুরই তীক্ষ্ণতাও নির্ধারণ করছে, তীব্রতা বা প্রাবল্যও নির্ধারণ করছে, স্টিল তাতে কতগুলো উপসুর আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু শব্দটা আলাদা রকম শোনাতে পারে, তার গুণ বা জাতি পাল্টে যেতে পারে। তাহলে গুণ বা জাতি কি দিয়ে নির্দিষ্ট হচ্ছে? নির্দিষ্ট হচ্ছে তাতে উপস্থিত মূল সুরগুলো, সরি, তাতে উপস্থিত উপসুরগুলো দ্বারা। বোঝা গেছে না বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে। বেশ, এরপরে যে দুটো টপিক আছে সেটা হচ্ছে মানুষের শব্দ শোনার প্রক্রিয়া, এর একটা টপিক, আর একটা হচ্ছে শব্দ দূষণ। এই দুটো অবশ্যই আলাদা করে আর বলছি না, রেফার টু বই, বই থেকে পড়ে যাবে। আমার বলার মতো সেরকম কিছু নেই, না বুঝতে পারলে তখন এসে জিজ্ঞাসা করবে। আজকে আমরা এখানেই থামবো, রিভাইজ করতে ইচ্ছা করছে না আজকে, ভেবেছিলাম একটুখানি গতির চ্যাপ্টারটা শুরু করবো রিভাইজ করা, but ঠিক আছে, পরের দিন রিভাইজ করে নেবো। শব্দ আমরা এখানে শেষ করলাম। আমাদের একটা মাত্র যে চ্যাপ্টারটা এখনো পড়া বাকি রয়েছে সেটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি, এবং অবশ্যই অনেকটা রিভিশন করা আমাদের বাকি আছে। পরিষ্কার? হুম। কোনো প্রশ্ন থাকলে কর, আর নইলে আজকের মতো এখানে খতম। না, কোনো প্রশ্ন নেই। বেশ, পরের দিন ভালো করে পড়ে আসিস কিন্তু। আজকে কিন্তু অনেকটা মানে বুঝতে পারছিলিস না, ভালো করে দেখে আসবি পরের দিন। ঠিক আছে। হুম।